আজ থেকে বহু বছর আগে একটা বাড়িতে এক কাজের মাসি কাজ করতেন। সেই দিনও তিনি যথাসময়ে কাজে এসেছিলেন সেই বাড়িটিতে। তো সেই দিনটা ছিল অন্যান্য দিনের থেকে একটু আলাদা, কারণ ওই কাজের মাসি নির্দিষ্ট যে সময় রোজ ওই বাড়িতে কাজে আসতেন, সেই মাসি সেদিন নির্দিষ্ট সময়ের প্রায় আধা ঘন্টা আগেই এসেছিলেন। এবং হঠাৎ করেই সে এসে দরজা ঠকঠক করতে থাকে। বাড়ির লোক দরজাও খুলে দেয় এবং একটু তারা অবাক হয় যে আজকে মাসি এতটা তাড়াতাড়ি কী করে এলো। কিন্তু সেই যে মাসি যিনি কাজ করতেন, তিনি এসে হঠাৎ করে কাঁদতে কাঁদতে বাড়ির যে বয়োজ্যেষ্ঠ দুজন ছিলেন তাদের পায়ে একেবারে কেঁদে লুটিয়ে পড়েন। উনি তখন কাঁদতে কাঁদতে বলতে থাকেন যে ওনার এক আত্মীয়া মেয়ে, যার বয়স মাত্র 12 বছর, সে খুব বিপদের মধ্যে রয়েছে। তাই সেই মেয়েটিকে যদি ওনারা কাজে রাখেন, তাহলে মেয়েটি হয়তো প্রাণে বেঁচে যাবে, বা হয়তো মেয়েটির কোনো বড় ক্ষতি হওয়া থেকে রক্ষা করতে পারে। তো বাড়ির লোক তো হঠাৎ করে সকাল সকাল এরকম কথা শুনে খুবই অবাক হয়ে যায়, এবং তারা ভাবে যে মাত্র 12 বছর একটা মেয়ের বয়স, সে কিনা এই বাড়ির ঘর মোছা, বাসন ধোয়া, কুটনো কোটা এইসব কাজগুলো করবে। তো সেই কাজের মাসি সবাইকে আশ্বস্ত করে বলে যে আপনারা ওকে একবার কাজে রেখে দেখুন, ও আমার থেকেও হয়তো অনেক অনেক ভালো কাজ করবে। কারণ মেয়েটা খুবই গরিব ঘরের মেয়ে, ওদেরই মানে ওনারই আর কি খুব একজন নিকট আত্মীয়া হয়, এবং মেয়েটি সত্যিই নাকি খুব ভালো কাজ করতে পারে। এবং বাড়ির সবাই প্রথমে অমত করলেও সেই মাসি এত কান্নাকাটি পা ধরে করতে থাকে, সবাই আলটিমেটলি রাজি হয় এবং বলে যে ঠিক আছে, মেয়েটিকে নিয়ে আসো, আমরা মেয়েটিকে কাজে রাখবো। এবং ওই কাজের মাসি বলেন যে আপনারা আমাকে যা মাইনে দিতেন ওকে সেই মাইনেটাই দেবেন, এবং আমি হয়তো অন্য কোথাও আর একটা কাজ ধরে নেব, কিন্তু দয়া করে আপনারা মেয়েটিকে ছাড়াবেন না, যদিও কিছু ভুল করে ওকে একটুখানি বুঝিয়ে শুনিয়ে নেবেন। এরপরেই পরিবারের সাথে যে কী ঘটনা ঘটেছিল, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো আপনারা প্লিজ কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা আপনারা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের কোনো পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তো প্রথমে আমি আপনাদের এই ঘটনা সম্পর্কিত কিছু কথা বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে কলকাতা থেকে সার্থকবাবু লিখে পাঠিয়েছেন। উনি জানিয়েছেন উনি আমাদের চ্যানেল গত 1.5 বছর ধরে শুনছেন এবং ওনার খুব ভালো লাগে, এবং আমাদের চ্যানেলের অনেক ঘটনা শুনে উনি ওনার জীবনে অনেক রকমভাবে উপকৃত হয়েছেন। এবং আমাদের চ্যানেলে একটা এপিসোডে আমরা একটা জায়গার কথা মেনশন করেছিলাম, তো সেইখানে গিয়েও নাকি ওনার অনেক অনেক উপকার হয়েছে। তো সেই জন্য উনি অনেক ধন্যবাদ জানিয়েছেন আমাদের তরফ থেকেও। সার্থকবাবুকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের চ্যানেলের সাথে এইভাবেই থাকার জন্য। তো উনি ঘটনাটা লিখেছেন এবং রিকোয়েস্ট করেছেন যেন আমি নিজের মতো করে গুছিয়ে পুরো ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরি। তো আমি সেই চেষ্টাই করছি। প্রথমে আমি কিছু কথা ঘটনা সম্পর্কিত আপনাদেরকে বলে নিই। সার্থকবাবু নিজের সম্পর্কে যেটা জানিয়েছেন, যে তিনি বর্তমানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজ করেন, এবং গত 20 বছর ধরে উনি ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই কর্মরত অবস্থায় রয়েছেন। বর্তমানে ওনার নিবাস আর কি, উনি থাকেন কলকাতায়, কিন্তু একটা সময় কিন্তু ওনারা বর্ধমানে থাকতেন। ঠিক আছে, তো বর্ধমানেই থাকতেন এবং সেখানে ওনাদের আদি বাড়ি রয়েছে। এবং এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেটা কিন্তু ওনাদের সেই বর্ধমানের বাড়িতেই ঘটনাটা ঘটেছিল। তো তখন উনি খুবই ছোট, এবং ওনাদের বাড়িতে এই সার্থকবাবুর বাবারা হচ্ছেন 2 ভাই। তো 2 ভাই, তার বাবা মা, তাদের বউয়েরা, ছেলেমেয়েরা সবাই মিলে কিন্তু বর্ধমানেরই ওই বাড়িতে থাকতো। এবার ওনাদের বাড়িতে একটা কাজের মাসি আসতেন, প্রত্যেক দিন সকালবেলা আসতেন,
এসে এসে ঘর মোছা, বাসন মাজা, সবজি টবজি কেটে দেওয়া, এই কাজগুলো করতেন। এবং যে মাসি আর কি কাশি বহু বছর ধরেই মাসিটি কাজ করেন, এবং তার সাথে পরিবারের সকলেরই একটা বেশ সদ্ভাব ছিল, খুব অনেকদিন ধরে কাজ করে, নিজের মতো করে কাজ করতো। তো প্রত্যেকদিন সকালে সে আসতো, এসে কাজ করে দিত। আর কখনো কখনো যদি লোকজন আসতো বা কাজের বেশি চাপ থাকতো, তো কখনো কখনো সে বিকেলবেলা এসেও কিছু কাজ করে দিত। তো একদিন হঠাৎ করে কি হয়, ওই কাজের মাসি সকালবেলা আসতো গিয়ে ওই 7টা নাগাদ, প্রত্যেকদিন 7টার মধ্যে চলে আসতো, এসে কাজকর্ম শুরু করে দিত। এবার সেই দিন হঠাৎ করেই 6:30টার সময় সেই কাজের মাসি দরজা ঠকঠক করছে। এবার সবাই ভেবেছে যে মাসি আসার সময় তো 7টা, তো এরকম 6:30টার সময় কে দরজা ধাক্কা দিচ্ছে, তো দরজাটা খুলেছে। দরজাটা খুলেছিল হচ্ছে এই সার্থক বাবুর যিনি ঠাকুমা ছিলেন তিনি। তো তিনি দরজাটা খোলেন, তো দরজা খুলে দেখছে যে ওনাদের যে কাজ করে যে মাসি সে এসেছে। তো উনি একটু অবাক হয়ে গেছে, কারণ সাধারণত যদি ওই কাজের মাসির কখনো কোথাও যাওয়ার থাকতো, সে যদি আগে আসতো বা পরে আসতো, সেটা সাধারণত সে বলে দিত আগে থেকে যে আমি কালকে একটু দেরিতে আসবো, কি আমি কালকে একটু আগে আসবো, এরকম কিছু না বলে এসছে। এবং তার চোখে মুখে একটা খুব মানে বিরহ, একটা কষ্ট, দুঃখ, শোক, সেটা বোঝা যাচ্ছে। এবং যে মুহূর্তে সার্থকবাবুর ঠাকুমা দরজাটা খোলেন, সঙ্গে সঙ্গে সে কেঁদে কেঁদে মানে একদম কাঁদতে কাঁদতে তার পায়ের মধ্যে লুটিয়ে পড়ে। তো ওনার ঠাকুমা খুব অবাক হয়ে গেছে যে কি হলো রে বাবা, এরকম করে কাঁদছে কেন, পায়ের মধ্যে লুটিয়ে এসে পড়েছে। তো জিজ্ঞেস করেছে, আরে কি হলো কি হলো, তুই কাঁদছিস কেন, কি ব্যাপার হয়েছে। তো তখন সে মাসি আর কি বলছে যে অনেক বিপদে পড়ে এসছি, আমি জানি একমাত্র আমি তো 3-4টে বাড়িতে কাজ করি, কিন্তু আমি এটুকু জানি যে কিছু করলে তোমরাই করতে পারবে, তোমরা এত ভালো মানুষ, তো একটা আর্জি নিয়ে এসেছি, আর্জিটাকে ফিরিয়ে দিও না। তো কেউ কিছু বুঝতে পারছে না যে কিসের আর্জির কথা বলা হচ্ছে, কি কথা বলছে, কিছুই বুঝতে পারছে না। তার মধ্যে কি হয়েছে সেটা তো বল। তো সে প্রচণ্ড কাঁদছে। তো যখন তাকে সবাই মিলে একটু শান্ত করলো, একটু জল ঠল দিল, দিয়ে সামনে ওদের বারান্দা মতো একটা জায়গা ছিল, তো সেখানে যখন বসালো, তো তখন জিজ্ঞেস করছে যে কি হয়েছে। তো তখন সে পুরো ব্যাপারটা খুলে বলে যে সে কেন কাঁদছে আর কোন সাহায্য প্রার্থনা করতে সে এসেছে। তখন ওই মাসি বলেন যে ওনারা আর কি বর্ধমানেই থাকেন, কিন্তু ওনার আবার দেশের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের কোনো একটা গ্রামের কথা উনি বলেন। তো সেইখানে যে মাসি আর কি, যে কাজের মাসি আর কি সার্থকবাবুদের বাড়িতে কাজ করতো, ওনার দিদি যে ছিল, নিজের দিদি, তার মেয়ে হচ্ছে ওই যে 12 বছরের মেয়েটার কথা বলা হচ্ছে, মেয়েটির নাম হচ্ছে পূর্ণিমা। তো পূর্ণিমা হচ্ছে ওনার দিদির মেয়ে। তো বিষয়টা হচ্ছে যে ওই পূর্ণিমা বলে মেয়েটিরা হচ্ছে 5-6টা ভাই বোন, ঠিক আছে। এবার ওর যে বাবা ছিল, মেয়েটির যে বাবা, সে কিছুদিন পরে নিরুদ্দেশ হয়ে যায়। কিছুদিন পরে বাচ্চাগুলো আর কি তখন ছোট ছোট ছিল, নিরুদ্দেশ হয়ে যায়। এবং তার কিছুদিন পরে তার মাও নিরুদ্দেশ হয়ে যায়। সে কোথায় গেছে, কার সাথে গেছে, আদৌ একা গেছে না কারোর সাথে চলে গেছে, কিচ্ছু জানা যায় না। প্রচুর খোঁজ খবর করা হয়, কিছুই ক্লু পাওয়া যায় না। এবার ঘটনা হচ্ছে যে 5-6টা ছেলে মেয়ে, তার মধ্যে 2টো মেয়ে, ঠিক আছে। এবার বড় যে মেয়েটা, সেই বড় মেয়েটা যে মুহূর্তে তার মা ছেড়ে চলে যায়, তো বড় মেয়েটাকে কোনো রকমে বিয়ে দিয়ে দেওয়া হয়। মেয়েটা একটু বড় ছিল, ওকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এবার বাকি মানে পূর্ণিমা ছাড়া বাকি সব ভাই আছে। এবার ভাইগুলোকে ছোট ছোট করে কোনো না কোনো চাষের কাজে বা কোনো দোকানে, কোনো ফ্যাক্টরিতে কাজের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবার ব্যাপার হচ্ছে যে পূর্ণিমাকে নিয়ে এবার কী করা হবে সেটা কেউ বুঝতে পারে না। পূর্ণিমার যে বাবার বাড়ির দিকের যে লোক ছিল, তারা কি করেছিল, কিছুদিন ওকে রাখে এবং রাখার পরে ওর যে মামা বাড়ি সেখানে পাঠিয়ে দেয়। মামা বাড়িতেও কিছুদিন রাখে, কিছুদিন রাখার পরে তারা আবার জোর জবরদস্তি, কেউই আর কি, পূর্ণিমা যেহেতু বাবা মা কেউই ওখানে উপস্থিত নেই, তো তারাও বলে যে আমাদের পক্ষে এরকম একটা মেয়ের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। আর গরিব পরিবার, তারা বলে যে আমরা কী খাওয়াবো, আর ওকে যে কোথাও কাজ করতে পাঠাবো, কি গ্যারেন্টি আছে, শত হলো একটা মেয়ে। তো তারা আবার জোর জবরদস্তি পূর্ণিমাকে তার বাবার বাড়িতে দিয়ে আসে। এবার বাবার বাড়ির লোকজনও কিছুদিন রাখে, বাধ্য হয়ে আর কি রাখে ওকে, যেহেতু মেয়েটা খুব ভালো, শান্তশিষ্ট স্বভাবে, প্রচুর কাজকর্ম করতে পারে। তো ওকে কিছুদিন কাজকর্ম বাড়ির শেখায়, কাজকর্ম করে, এবং তারপরে আবার ওরা কিছুদিন পরে ওদের মনে হয় যে না, ওরাও রাখতে পারবে না, মেয়েটাকে আবার ধরে বেঁধে ওর মামা বাড়িতে দিয়ে যায়। এবার যে দিয়ে গেল, তো তারা একদম স্পষ্ট বলে যায় যে এরপরে যদি পূর্ণিমাকে ওরা ওদের বাবার বাড়িতে জোর করে দিয়ে আসে, ওরা দরজা খুলবে না, পরিষ্কার বলে দেয়। এবার অভাবের সংসার, সারাদিন সবাই বিভিন্ন জায়গায় মাঠে কাজ করতে বেরিয়ে যায়, গরিব মানুষ, চাষবাস করেই মেনলি ওদের চলে সংসার। তো ভাবছে মেয়েটাকে নিয়ে আমরা কী করব।
এবার এরকম যখন একটা প্রচণ্ড একটা টানাপোড়েন চলতে থাকে, তো তখন কি হয় না, ওদের মামাদের কাছে একটা খবর আসে যে একটা গ্রামে একটা লোক আছে, লোকটার এর আগে একবার বিয়ে হয়েছিল, তো সেই লোকটা নাকি বিপত্নিক হয়েছেন। তো সেই লোকটারকে বিয়ে দেওয়ার জন্য তার বাড়ির লোক মেয়ে খুঁজছে। এবারে ঘটনা হচ্ছে যে ওর সবে 12 বছর হয়েছে, কিন্তু ওই যে বলে যে সংসারে অভাব জিনিসটা এতটাই ভয়ঙ্কর জিনিস যে মানুষের তখন দিকবিদিক জ্ঞান থাকে না। এবার এরা যেই মানে জিনিসটা জানতে পেরেছে, এরা ভাবলো যে ঠিক আছে, মেয়েটাকে আর তো আর বাবার বাড়ির লোকের কাছেও দেয়া যাবে না, তো চলো এর সাথেই বিয়ে দিয়ে দিই। আবার সেরকম ঠিকঠাক করে, এবং এমনই তার মানে ওই পূর্ণিমা বলে মেয়েটির বাপের বাড়ির লোক মানে মামা বাড়ির লোক এমনই ছিল যে তারা সেভাবে কিছু খোঁজ খবরও করেনি, ঠিক আছে। এবং ওকে দেখতে আসে, এবং দেখতে আসার পরে ভেবেছে যে বাহ, এত ছোট একটা মেয়ে, বেশি খোঁজ খবরও নিচ্ছে না। তো উল্টে লোকটা কি করে, কিছু টাকা দিয়ে যায় বিয়ের খরচাপাতি করার জন্য। এরা গরিব মানুষ, এরা এবার মানে বুদ্ধি শুদ্ধিও অতটা ছিল না, তো ভেবেছে যে ঠিক আছে, বয়সটা বেশি তো কি হয়েছে, হয়তো মেয়েটাকে ভালোই রাখবে, তার মধ্যে কিছু টাকা পয়সাও দিয়ে গেছে, তো চলো বিয়ের আয়োজন করি, এরকম ব্যাপার। আর গ্রামগঞ্জের দিকের কথা বলছে, আর এটা আজ থেকে বহু বছর আগের ঘটনা। তো তখনকার দিনে না এত বেশি মানে মানুষের ভিতরে কনসাসনেসও ছিল না। আর এই এখন যে বাল্যবিবাহটা রোধ করার এই রিসেন্ট বেশ কিছু বছরে যে অনেক মুভমেন্ট হয়েছে, অনেক ক্যাম্পেন হয়েছে, এটা যেহেতু অনেক বছর আগেকার ঘটনা, তো তখনও কিন্তু সেই রকম এতটা ছিল না। যাই হোক, তো ওরা ভাবে যে ঠিক আছে বিয়ে দেব, সেরকম ওরা বিয়ের আয়োজন করে, ঠিক আছে, বিয়ের আয়োজন করে, এবং সেখানে বিয়েটা শুরুও হয়ে যায়। এবার দেখুন, যে আর কি ঘটক মারফত ওরা এই খোঁজটা পেয়েছিল যে ওই লোকটা বিপত্নিক হয়েছেন, তো সে যেটুকু যা বলেছিল এই পূর্ণিমার মামাবাড়ির লোকেরা ঠিক সেই কথাগুলোকে একেবারে মানে পাই টু পাই বিশ্বাস করেছিল, ঠিক আছে। তারা কিছু মনেও ভাবেনি, কিছু টাকা পয়সাও এদের হাতে দিয়ে গেছিল, এদেরও সুবিধা হয়েছে যে ঠিক আছে, অভাব আছে, খরচাপাতি করা যাবে বিয়েতে। বিয়ের আয়োজন ঠায়োজন হয়ে গেছে, বিয়ে চলছে প্রায়। এবার যখন বিয়ের শেষের মানে মুহূর্তে, সেই সময় যেখানে আর কি বিয়ে হচ্ছিল ওদের বাড়িতেই, তো সেখানে বিশাল ঝামেলা উপস্থিত হয়। তো কী ঝামেলা, তো ওরা জানতে পারে যে একটা মহিলা আসে বেশ কিছু লোকজন নিয়ে। তো এই যে লোকটা সম্পর্কে জেনেছিল, যে লোকটার আগে বিয়ে হয়েছিল কিন্তু লোকটা বিপত্নিক, তো তার প্রথম স্ত্রী ছিল, এটা ছিল দ্বিতীয় বিয়ে, সেটা কিন্তু পূর্ণিমার মামা বাড়ির লোকেরা সেটাই জানতো। কিন্তু এই বিয়ের শেষের দিকে এসে, তখনও সিঁদুরদান টান হয়নি, জাস্ট ওটা হবে, তো এসে জানতে মানে একটা মহিলা এসছে এবং সে বলছে যে ওই মহিলা হচ্ছে এই লোকটার দ্বিতীয় পক্ষের স্ত্রী, ঠিক আছে। এবং সেই মানে মহিলা কিছুদিনের জন্য বাপের বাড়ি গেছিল, কিছু একটা রাগারাগি হয়, তো বাপের বাড়ি যায়, এবং বাপের বাড়ি থেকে যখন ফেরে তখন দু একটা লোক মারফত উনি কানাঘুষো শোনে যে এই লোকটা আবার বিয়ে করতে আজকেই আছে। তো মহিলাটার প্রচণ্ড রাগ হয়, স্বাভাবিক। তো তিনি কি করেন, তিনি তার বাপের বাড়ির লোকজনকে জড়ো করে, যেটুকু আর কি ইনফরমেশন পেয়েছিল সেখান থেকে কানাঘুষো শুনে এখানে এসে তিনি মানে গ্রামের ব্যাপার, তো মানে সবাই জেনেছে যে এই বাড়ির মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, তো গ্রামে এসে খোঁজ খবর করে উনি ঠিক বিয়ের শেষের দিকে এসে উপস্থিত হন। তো এরা তো খুব অবাক হয়ে গেছে, পূর্ণিমার মামা বাড়ির লোকেরা। ওরা জানতো যে একটাই বিয়ে হয়েছিল, সে বিপত্নিক হয়েছে, আবার বিয়ে করছে, ঠিক আছে, কিন্তু তার যে একটা এক্সিস্টিং স্ত্রী রয়েছে সেটা কিন্তু ওনারা কিছুই জানতো না। তো ওখানে ঘটক মশাই উপস্থিত ছিলেন, তো ঘটক মশাই বলছে যে আমি কিছুই জানতাম না এই বিষয়ে, আমি কি করব, আমি তো এর থেকে বেশি কিছু শুনিনি, এবং আমার পক্ষে তো এত জানা সম্ভব নয়। তো সেই মহিলা তার বাড়ির লোক এসে প্রচুর ঝামেলা অশান্তি করে, এবং লোকটা মানে যে লোকটা আর কি বিয়ে করতে এসেছিল সে সব দেখে যখন বুঝতে পেরে যায়, সে প্রথম দিকে কিন্তু অস্বীকারই করেছিল যে না না, এ আমার স্ত্রী না, এরকম অনেক কিছু বলে। কিন্তু মানে ব্যাপারটা যখন দেখছে যা ধামাচাপা দেওয়া যাচ্ছে না, ওই মহিলা তার আশেপাশের লোকজন বলছে আপনি আমাদের পাড়ায় চলুন, গিয়ে জিজ্ঞেস করুন এর সাথে থাকে কিনা, এর বউ কিনা। যখন লোকটা বুঝতে পারে যে এবার ও আর মিথ্যেটা ধরে রাখতে পারবে না, লোকটা ওখান থেকে ওই বাগবিতণ্ডার মধ্য থেকে লোকটা কি করে, ওখান থেকে সোজা পালিয়ে চলে যায়। বুঝতে পেরে গেছে, তো লোকটা পালিয়ে চলে গেছে। এবার তো মানে সবার কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল যে লোকটা নিশ্চয়ই মিথ্যে কথাই বলছিল এতক্ষণ। তো বিয়ে তো পণ্ড হলোই, এবং সাথে সাথে গ্রাম বাংলার ব্যাপার বুঝতেই পারছেন, সেখানে মানুষ নানান কথা বলছে, নানান আর কি সেটা নিয়ে বিশাল ঝামেলা অশান্তি হচ্ছে। তো এই যে বিয়েটা হচ্ছিল, সেই মানে দুদিনে ছুটি নিয়ে আর কি এই যিনি মাসি আর কি এই সার্থকবাবুর বাড়িতে কাজ করতেন, তিনিও 2-3 দিনের ছুটি নিয়ে ওই বিয়েতে গেছিলেন।
তাদেরও বিয়েতে যে মত ছিল তা নয়, কিন্তু ভাবছিল যে ঠিক আছে মেয়েটা একটা বাড়ি পাবে, সংসার হবে, এখন হয়তো বয়সটা কম, আস্তে আস্তে ওখানে থাকবে, থাকতে থাকতে মেয়েটারও বয়স বাড়বে, সংসার করবে, ঠিক আছে। কিন্তু তারাও যখন গিয়ে দেখছে যে এরকম অবস্থা, তো সেইখানে তো সিচুয়েশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তো ভাবছে এবার কী করবে। গ্রামের লোকেরা তো বলছে যে এই মেয়েটার তো বিয়ে হতে হতে বিয়ে ভেঙে গেল, এই মেয়ের আর বিয়ে তো হবেই না, উল্টে এই মেয়েটা যদি এখন যে বাড়িতে থাকবে সে বাড়ির একটা বদনাম হয়ে যাবে, সেই বাড়ির যা ছেলে মেয়ে আছে, কারণ ওর মামারা 2-3টে মামা ছিল, তাদের ঘরে ছেলে মেয়ে রয়েছে। তো তারা ভাবছে যে এবার এই মেয়েটাকে কী করে পিছু ছাড়ানো যায়, কারণ তারা এমনিতেই মন থেকে কখনোই পূর্ণিমার দায়িত্ব নিতে চায়নি। যদি বা জোর জবরদস্তি পূর্ণিমার বাবার বাড়ির লোক জোর জবরদস্তি দিয়ে গেছিলো, কিন্তু মন থেকে তো তারা কখনোই দায়িত্ব নিতে চায়নি। এবার এই ঘটনাটা হয়ে যাওয়ার পরে যেটা হলো, সিচুয়েশন আরও খারাপ হয়ে গেল। গ্রামের লোকের উল্টোপাল্টা কথা বলতে শুরু করলো। সবাই বলল যে এই মেয়েকে তো বিয়ে তো আর দেওয়াই যাবে না, আর এ যা বদনাম হয়ে গেল, সারা গ্রামের লোকজন এসে একদম মানে বাজে ব্যাপার। যাই হোক, তো তখন সেটা নিয়ে পূর্ণিমার মামা বাড়িতে ওদের মধ্যে একটা পারিবারিক অশান্তি সৃষ্টি হলো। এবার সেই ব্যাপারটা গিয়ে মানে আরও চারিদিকে ছড়িয়ে পড়লো, এবং ওরা ঠিক করলো যে মেয়েটাকে আর রাখা যাবে না, মেয়েটাকে কোথাও একটা পাঠিয়ে দেওয়া হবে। এবার এই মেয়েটা অলরেডি একটা খারাপ সিচুয়েশান হতে হতে বেঁচে গেছে। যদি বিয়েটা হয়ে যেত তাহলে আরও একটা ঝামেলা হতো। তারপরে ভাবছে যে মেয়েটাকে কোথায় পাঠাবে, মেয়েটাকে যদি কোনো জায়গায় পাঠায় তাহলে সেই মেয়েটার সেখানেই বা সেফটি কোথায়। তো তখন মানে এই যে কাজের মাসি যিনি সার্থকবাবুদের, তো তিনি ভাবেন যে একবার কি আমি বলবো যে আমি ওকে নিয়ে যাব, কারণ এভাবে মেয়েটাকে মানে সবাই বুঝতে পারছে ওরা যে এখানে যদি মেয়েটা বেশি দিন থাকে আবার হয়তো এরকমই একটা কিছু ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে, চেষ্টা করবে দেওয়ার, আর না হলে হয়তো কোথাও কাজের জন্য পাঠিয়ে দেবে। কারণ এই মেয়েকে ওরা সত্যি রাখতে পারে, ওদের সেই সামর্থ্য নেই, সেই আর্থিক সামর্থ্য তো নেই, সেই মানসিক জোরও নেই। আর তখন আজ থেকে বহু বছর আগে বদনাম বিষয়টা, সামাজিক যে জায়গাটা ছিল না, সোশ্যাল যে স্ট্যাটাসটা, সেখানে এই ধরনের মেয়েদেরকে না মানুষ উল্টোপাল্টা অনেক বলতো, মানুষের মধ্যে শিক্ষা অভাব ছিল। তো উনি তখন আর কি বলেন যে মানে সবাই মিলে ঠিক করে যে ওকে 3-4 দিন আর রাখা হবে ওইখানে, তার মধ্যে একটা কিছু ব্যবস্থা করতে হবে। তো ইনিও তখন আর কি, এই যিনি মাসি ছিলেন, তো তিনিও ওখানে বলে আসেন যে তোমরা তো 4টে দিন রাখতে পারবে, এতদিন যখন রাখলে 4টে দিন আরও রাখো, আমি দেখছি কী করা যায়। তো তারপরে উনি ওখান থেকে চলে আসেন এবং সকাল সকাল এসে এনাদের পায়ে কান্নাকাটি করে পড়ছে। এবার ঘটনা হচ্ছে যে এই মাসি প্রথমে ঠিক করেছিল যে যাই হোক, দুটো যদি উনি ভাত খেতে পায় তো মেয়েটাকেও দুটো ভাত দেবে। কিন্তু এত কিছু কথা শুনে, যেহেতু এই মাসির নিজেরও ছেলে মেয়ে রয়েছে, তো মাসির যে বর ছিল সেই মাসির বর আবার বলে যে দেখো তুমি ওকে এখানে এনে 1-2 দিন রাখতে পারো, কিন্তু তুমি ওকে সারা জীবন এই বাড়িতে তুমি ওকে এনো না, কারণ ওর দায়িত্ব সারা জীবন আমরা নিতে পারবো না, আর আমাদেরও ঘরে ছেলে মেয়ে রয়েছে, তাদেরও 2 দিন পরে বিয়ে দিতে হবে। তো পুরো ব্যাপারটা যেহেতু জানাজানি হয়ে গেছে, তো উনি বলেন মানে ওনার স্বামী আর কি একটু বেঁকে বসে। তো উনি তখন একটা আর্জি নিয়ে আসেন এই সার্থকবাবুরদের বাড়িতে। ওনার দাদু ঠাকুমা তখন বেঁচে ছিলেন, তো সেই আর্জিটা ছিল যে মেয়েটাকে কাজে রাখুক, এবং উনি বলেন যে আমি তো আসবোই কাজে, প্রত্যেকদিন আমি যেরকম কাজে আসি, আমি হয়তো আধা ঘন্টা একটু বড় যে কাজগুলো আছে ওকে একটু কাজটা বুঝিয়ে সুঝিয়ে দিয়ে যাব, যে মাইনেটা আপনি আমাকে দিতে সেই মাইনেটাই আপনি দেবেন, শুধু ওকে একটুখানি রাতে শোয়ার জায়গাটুকু দেবেন। ও দিনের বেলা আমার সাথে যদি বাড়ি যেতে চায় যাবে, সবই ঠিক আছে, কিন্তু রাতে শোয়ার জায়গাটা একটু ওকে দেবেন, কারণ আমার স্বামী সারাদিন বাড়িতে থাকেন, ওনার স্বামী তখন রিক্সা চালাতেন। তো বলছে যে ও অত দেখতে পাবে না, কিন্তু ওকে যদি একটু, আপনাদের বাড়িটা তো এত বড়, ওদের বড় বাড়ি ছিল, যেহেতু ওর 2 কাকা, ওর দাদু ঠাকুমা সবাই একই সাথে একই বাড়িতে থাকতেন, তার ওনাদের রান্নাঘরটা খুব বড় ছিল। বলছে ওকে কোনো ঘর দেওয়ার দরকার নেই, ওকে একটু রান্নাঘরে একটু জায়গা দেবেন তাহলেই হবে, আর ও সারাদিনই বাড়িতে থাকবে, যার যে কাজ ওকে করানোর ইচ্ছে আপনারা করাতে পারেন। ও খুব ভালো মানে সবজি কুটতে পারে, মশলা বাটতে পারে, জল তোলা, কাপড় কাচা সবই করে, গরিব বাড়ির মেয়ে, ছোটোবেলা থেকে সব করেছে। তো বলছে যে আপনারা ওকে একটু রাখুন, নালে কিন্তু ওকে মানে আমার সেই ক্ষমতা নেই যে আমি ওকে বাঁচাবো, বা ওকে মানে এমনি বসিয়ে বাড়িতে রাখানো খাওয়ানোর মতো ক্ষমতা আমার নেই, আমার নিজেরই ঘরে মানে নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। তো বাড়িতে ওর দাদু ঠাকুমা এটা শুনে তো ভাবে যে সত্যি এটা একটা খুব বাজে ব্যাপার হয়েছে মেয়েটার সাথে। তো বলে যে ঠিক আছে তুমি মেয়েটাকে আন, তবে একটা কথা আমি বলছি যে আমি মেয়েটাকে দেখব, যদি আমরা চেষ্টা করব মেয়েটাকে রাখার, কিন্তু ও যদি থাকতে পারে কি না সেটাও একটা ব্যাপার, আর আমি তোকে কথা দিতে পারছি না যে ওকে আমরা রেখেই দেবো।
তখন বলছে, না ওকে কটা বছর রাখো, পুরো সারা জীবন রাখতে হবে না, কটা বছর রাখো, একটু বড় হোক, আমি তাহলে ওর জন্য একটা অন্য কোথাও কাজ করি। কিন্তু এখন তো ও খুবই ছোট, ওর জন্য এখন কাজ খুঁজতেও আমার অসুবিধে, তোমরা বিশ্বস্ত একটা ভালো পরিবার, এত বছর ধরে তোমাদের বাড়িতে কাজ করছি, তাই তোমাদের কাছে আমি আর্জিটা নিয়ে এসেছি। তো ওরা বলে যে ঠিক আছে। তো উনি বলেন যে ঠিক আছে, আমাকে একটা দিন আমাকে ছুটি দিন, আমি আজকে সমস্ত কাজ করে যাচ্ছি, কাজ করে আমি আজকে রাতেই রওনা হয়ে যাবো মুর্শিদাবাদের উদ্দেশ্যে, কালকের দিনটা আমায় ছুটি দাও, কালকে আমি ওকে নিয়ে চলে আসবো, পরশু দিন থেকে ও কিন্তু কাজ করবে। যাই হোক, তো যেরকম ভাবনা চিন্তা সেরকমই কাজ হলো। উনি সেদিনকার মতো তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম করে দিয়ে গেল এবং বারবার সকলকে প্রণাম করছিল, মানে মাসি, যে উনি পুরো ধন্য হয়ে গেছেন যে এই কথাটা শুনতে পেয়ে। তো পরের দিন মাসি বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে ওই পূর্ণিমা মেয়েটিকে নিয়ে আসে। এবার মেয়েটাকে যখন নিয়ে এদের বাড়িতে প্রথম আসে, তো তখন সবাই না মানে খুব অবাক হয়ে গেছে পূর্ণিমা মেয়েটাকে দেখে। মানে মেয়েটা হচ্ছে এত গরিব বাড়ির মেয়ে, কিন্তু মানে মেয়েটার মধ্যে না মানে একটা অদ্ভুত রকমের একটা, মেয়েটাকে দেখতে তো সুন্দরী, গায়ের রং চাপা, কিন্তু মুখশ্রী খুব মিষ্টি, খুব সুন্দর, চোখ দুটো খুব সুন্দর, টানা টানা চোখ। আর মেয়েটি ভীষণ মিষ্টি স্বভাবের, মানে ওকে যা বলা হয় ও তাই করে, কোনো প্রশ্ন করে না এক্সট্রা। হয়তো কোনো কাজ বুঝতে না পারলে হয়তো সেটাও একবার জিজ্ঞেস করলো যে এটা কীভাবে করবো। ভীষণই বিনয়ী। আর মেয়েটার মধ্যে না গরিব হলেও একটা অদ্ভুত রকমের আভিজাত্যের ছাপ যেন মেয়েটার মধ্যে রয়েছে। কীরকম আমি সেটা একটুখানি বলি। সেটা হচ্ছে যে মেয়েটা মানে সুন্দর করে চুলগুলোকে পাট পাট করে আঁচড়ে সুন্দর করে চুলটাকে টাইট করে বেঁধে রাখা, তার মধ্যে ও শাড়ি পরতো, তো সেই শাড়িটাকে সুন্দর করে ভালো করে, একটা শাড়িটা হয়তো একটা দুটো জায়গায় ছেঁড়া রয়েছে, কিন্তু সে পরিষ্কার করে, মানে শাড়িটা একদম ধোয়া পাকলা পরিষ্কার করে শাড়িটাকে, নোংরা শাড়ি পরে না, পরিষ্কার শাড়ি, ছেঁড়া হলেও সেটাকে পরিষ্কার করে রেখে পরে। তার মধ্যে মেয়েটার কাজকর্মের প্রতি, চলা বসা ওঠা বসা সব কিছুর মধ্যেই একটা শান্ত সৌম্য একটা ব্যাপার রয়েছে। এবং এই বিষয়টা কিন্তু মানে বাড়ির যারা যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু এক সপ্তাহের মধ্যেই বুঝতে পারে যে মেয়েটা খুবই ভালো মেয়ে। হ্যাঁ, সব কাজ হয়তো পারতো না, কিন্তু এই যে মাসি ছিল তিনি এসে সকালবেলা ওর সাথে একবার দেখা করতে আসতো এবং এসে উনি অনেক কাজ করে দিত। তারপরে সারাদিন টুকটাক এইটা হেল্প করে দে, ওটা একটু করে দে, এই জামা কাপড়গুলো একটু মেলে দে, এইগুলো একটু ধুয়ে আন, এইসব কাজ তো করতোই। আর রাতের বেলা ও ওই যে রান্নাঘরটা ছিল সেই রান্নাঘরে কাঁথা পেতেও শুতো, আবার সকালবেলা লোকে সবার ওঠার আগে ও নিজের বিছানা টিছানা পরিষ্কার করে তুলে ঝাঁটফাট দিয়ে একদম মানে টিপটপ করে দিত। আর মেয়েটা কিন্তু খুব মিতভাষী ছিল, খুব একটা বেশি কথা কারোর সাথে অত বলতো না। এবার দিনে দিনে আস্তে আস্তে যখন মেয়েটা বাড়িতে থাকা শুরু করে, মানে পরিবারের সবাই বেশ খুশি, কারণ এই যে কাজের মাসি আসতেন তিনি এসে সকালবেলা কাজকর্ম করে চলে যেতেন। এবার মাঝখানে হয়তো ছোটোখাটো কোনো কাজের দরকার পড়লো, তো সেটা নিজেদেরকেই বউ বা কি যারা বউ ছিল, সার্থক বাবুর বাবারা দুই ভাই ছিল, তাদের বউয়ের মানে বউয়েরা সমস্ত কাজকর্ম করতো। তো এখানেই মেয়েটা আসার পর থেকে সবাইকে একটু কাজে হেল্প করছে, সবাই খুব খুশি আর কি। তো এইভাবে চলছে বেশ আনন্দময় একটা পরিবেশ, সবাই বেশ খুশি খুশি মেয়েটার জন্য। তো এভাবে কিছুদিন চলছে। এবারে একটা যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে এই সার্থকবাবুর যে ভাই মানে বাবা যারা ছিলেন, বাবা আর কাকা, এই হচ্ছে দুই ভাই, আর ওনার এক পিসি ছিল, সেই পিসির আবার বিয়ে হয়েছিল অন্য জায়গায়। তো একদিন কি হলো, মানে মেয়েটা এসে কাজ করছে, সব কিছু খুব ভালো চলছে, পরিবারে বেশ সবাই হাসি খুশি। হঠাৎ করেই সার্থকবাবুর পিসি একদিন দুপুরবেলা মানে মানে এমনিতে যখন ওনার পিসি আসতো তো আগে থেকে ইনফর্ম করে আসতো যে আমি অমুক দিন আসছি, এরকম বিভিন্ন অকেশানে তো আসতোই। তো একদিন দুপুরবেলা ওনার পিসি আর কি বাড়িতে এসে উপস্থিত। তো সবাই অবাক হয়ে গেছে, একটু মানে অবাক হয়েছে যে এভাবে তো হঠাৎ করে মানে হুড়মুড়িয়ে আসে না। তো জিজ্ঞেস করেছে যে এসেছিস, খুব ভালো হয়েছে, কিন্তু হঠাৎ করে তোর তো এখন আসার কথা ছিল না। তো সে এসে খুব কান্নাকাটি করছে। তো কী কান্নাকাটি করছে, বলছে যে ওনার একটা ছেলে রয়েছে, তো সেই ছেলের বয়স হচ্ছে 8 বছর, ঠিক আছে। এবার 8 বছরের একটা ছেলে, এবং সেই ছেলেকে নিয়ে মানুষ করা, সমস্ত কিছু সংসারের সমস্ত দায় দায়িত্ব সেই পিসি যেরকম হয় আর কি, বাড়ির বউয়ের যা দায় দায়িত্ব সেগুলো সবই উনি করেছেন। এবার রিসেন্ট যে ব্যাপারটা হয়েছে যে হঠাৎ করেই ওনার এই 8 বছরের ছেলে মাঝে মধ্যে, ওরাও শুনেছিল যে মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে পড়ে। এবার দেখুন, অসুস্থ হবে, ওষুধ খাবে, ডাক্তার দেখাবে, ঠিক হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেটা ব্যাপার হয় যে ছেলেটা মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছে। এবার
আজ থেকে এটা বহু বছর আগের ঘটনা আমি বলছি। তো তখনকার দিনে না মানে একটা ব্যাপার ছিল যে বাচ্চা যদি শরীর খারাপ হয় বা ছেলেমেয়ের যদি শরীর খারাপ হয়, বেশিরভাগ ক্ষেত্রেই কিছু মানে বুঝে হোক বা না বুঝে হোক আগেই মাকে দোষারোপ করা হয় যে মা হয়তো ঠিকমতো দেখে না, যত্ন আত্তি করে না, সেই জন্য হয়েছে। তো এরকম ব্যাপার হতে থাকে এবং অদ্ভুতভাবে মানে উনি হয়তো রান্না করে ছেলেকে একটা কিছু খাবার দিয়েছে, সেটা খাবার পরেই হয়তো দেখা যাচ্ছে ছেলেটার শরীরটা খারাপ লাগছে। ঠিক আছে? এবার এই সমস্ত করে ওনার সেই যে পিসি ছিল, সার্থকবাবুর যে পিসি, তার শ্বশুরবাড়ির লোকেরা হঠাৎ করেই একটা কথা চাউর করে দেয় যে এই মাটাই নিশ্চয়ই খারাপ, এই মাই নিশ্চয়ই ছেলেকে এমন কিছু খাওয়াচ্ছে যে ছেলেটার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো এই করে কিন্তু তারা মানে ছেলেটাকে বলে যে না, তোমাকে আর তোমার ছেলের কাছে থাকতে দেবো না, তুমি ছেলেটাকে আর দেখবে না, তুমি ছেলের জন্য কিছু রান্না বান্না করবে না, তুমি বাকিদের জন্য রান্নাবাড়ি অন্যান্য ঘরের কাজ করো, কিন্তু তুমি ছেলেটার জন্য রান্না করবে না। এবার ওনার ব্যাপারটা একটু খারাপ লাগে যে আমি নিজে মা, আমি কেন আমার ছেলের শরীর খারাপ করব, এটা তো আমি করতে পারি না, এটা কি বাজে কথা। সেও প্রথমে প্রতিবাদ করে, কিন্তু দেখা যাচ্ছে যে অদ্ভুত রকমভাবে ছেলেটা কিছু খাওয়ার পরে শরীর খারাপ হয়ে যাচ্ছে, শুধু শুধুই শরীর খারাপ হচ্ছে। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, তো ডাক্তারবাবু বলেছে কিছু ব্যাপার না, এটা খুব স্বাভাবিক জিনিস, ছোটোখাটো বিষয়, এটা সেরে যাবে। এবার ডাক্তারের কাছে যাওয়ার পরে ওষুধ দিয়ে সেরেও হয়তো যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সেটা কিছুদিন সেরে যাচ্ছে, আবার কিছুদিন পরে শরীর খারাপ হচ্ছে। এবং যতবারই ছেলেটার শরীর খারাপ হচ্ছে ততবারই কিন্তু ছেলেটার মাকে অর্থাৎ এই সার্থকবাবুর পিসিকেই দোষারোপ করা হচ্ছে, পুরো শ্বশুরবাড়ি থেকে সবাই মিলে দোষারোপ করছে। এবার তো ওনার খুব খারাপ লাগছে যে কী ব্যাপার হচ্ছে, বারবার ছেলেটা কেন অসুস্থ হচ্ছে। এইরকম করে একদিন ওনাকে এরকম কথা শোনায়, তো ওনারও খুব খারাপ লাগে, তো উনিও দুটো কথা শুনিয়ে দেয় যে আপনারা কি আমাকে উল্টোপাল্টা কথা বলছেন, আমি আমার ছেলের জন্য রান্নাবাড়ি করছি, আমি সবার জন্যই করি, আমি কি চাইবো আমার ছেলের শরীর খারাপ হোক। যাই হোক, তো ওনার এই কথাটা কেউ শোনে না এবং সেদিন খুব ঝামেলা অশান্তি হয়। এবং অশান্তি হওয়ার পর ওনাকে বলে যে তুমি যদি তোমাকে তো ছেলের জন্য রান্না করতে বারণ করেছিলাম, তুমি নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে কিছু খাইয়েছো, তো তুমি এখন আর এই বাড়িতে থাকতে পারবে না, তোমার ছেলে আগে সুস্থ হোক পুরোপুরি, তারপরে যখন আমাদের ইচ্ছে হবে বা যখন আমাদের মনে হবে তখন আমরা তোমাকে ডেকে নেব, তুমি এখন ছেলের সামনেও থাকবে না। এই বলে তার ব্যাগপত্র গুছিয়ে দিয়ে তাকে বলে যে তুমি বাপের বাড়ি চলে যাও, ছেলেকে আমরা এখন মানুষ করব, তুমি এসব দিকে একদম একদম আসবে না, তুমি এখন বাপের বাড়িতেই থাকবে, যখন আমাদের মনে হবে যে তুমি শ্বশুরবাড়িতে ফিরতে পারো তখন আমরা তোমাকে ডেকে নেব, তার আগে তুমি নিজে যেচে পড়ে কিন্তু এই বাড়িতে আসার চেষ্টাও করবে না, তোমাকে ছেলে তো তুমি পাবেই না, উল্টে এখন তোমার এই বাড়িতে থাকাও চলবে না। এবার হঠাৎ করে এরকম বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, সে তো খুবই অবাক হয়ে গেছে, সে খুব কান্নাকাটি করে, সে বলে যে আপনি এগুলো কী বলছেন, আমি এই বাড়ির বউ, আমার বাচ্চা এই বাড়িতে রয়েছে, আমার বর রয়েছে, আমি কেন এই বাড়ি ছেড়ে যাব। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই পিসির বর কিন্তু খুব ভালো ছিলেন, মানে পিসির সাথে যথেষ্ট ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু এই ব্যাপারগুলোতে মানে ওনার শ্বশুরবাড়ির লোকেরা ওনার হাজবেন্ডকে এমন করে বিষয়টা বোঝায় যে উনিও সেই সময় কিন্তু সেই জিনিসটার আর প্রতিবাদ করতে পারেননি। উনি তখন বুঝিয়ে বলেন যে দেখো তুমি এখন আপাতত যাও, বাড়ির সবাই তো আসলে তার নাতিকে খুব ভালোবাসে, তো তারা যখন বলছে নিশ্চয়ই কিছু বুঝে বলছে। ওনার হাজবেন্ড কী করেছে, ওনাকে মানে ট্রেন স্টেশনে নামিয়ে দিয়েছে, তিনি আর মানে তার শ্বশুরবাড়িতেও ঢোকেননি, ওনাকে রিকশায় তুলে দিয়ে সে চলে গেছে। সে মানে কি আর কি বুঝিয়ে বাজিয়ে আর কি দিয়ে গেছে যে দেখো ওরা তো নিজের নাতিকে খুব ভালোবাসে, তো ওরা যখন বলছে তোমাকে কিছুটা দিন দূরে থাকতে, তো তুমি দূরে থাকো না, অসুবিধে কী আছে। এই বলে সে চলে যায় এবং ওনাকে বাপের বাড়িতে দিয়ে গেছে। এটা শুনে তো সার্থকবাবুদের বাড়িতে সবাই খুব অবাক যে এত বড় একটা ঘটনা ঘটলো, অথচ আমাদেরকে একবারও জানালো না, আমাদেরকে তো একবার জানাতে পারতো যেরকম শরীর খারাপ হচ্ছে বা কিছু, আর বাচ্চার শরীর খারাপ হচ্ছে বলে বাচ্চার মাকে বাড়ি থেকে বার করে দেবে, এটা আবার কেমন ধরনের বিচার। যাই হোক, তো পরের দিনই সার্থকবাবুর বাবা কাকা তারা চলে যায় তার বোনের শ্বশুর বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে ওনারা এক্সপেক্ট করেছিল যে ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে, সবাই ভালোভাবে আলোচনা করবে, কিন্তু ওখানে যাবার পরে ওনারা বুঝতে পারেন মানে পুরো সিনারিওটা একদম ডিফারেন্ট, মানে ওনারা কিছু শুনতেই চাইছে না, মানে ওনারা কিছু শুনবেনই না আর কি। বলছে না, আমরা এখন ওকে অ্যালাউ করবো না, ওর জন্যই এটা হচ্ছে, নিশ্চয়ই ও কোথাও গিয়েছিল, ওর মধ্যে নিশ্চয়ই কোনো হাওয়া বাতাস লেগেছে, মানে এমন কথা বলতে থাকে। বলছে না, নিশ্চয়ই ওর কিছু হাওয়া বাতাস লেগেছে, নিশ্চয়ই ওর উপরে কিছু প্রভাব পড়েছে, হ্যাঁ কোনো আত্মা হোক বা কিছু হোক, তার হয়তো কুপ্রভাব পড়েছে, নাহলে আমাদের বাড়ির নাতি কেন অসুস্থ হচ্ছে। এবং ওরা ওখানে গিয়ে বলে যে ওর হাতে রান্না খেলে নাকি পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ছে,
যেদিনই রান্না করছে সেদিনই নাকি পরিবারের লোক অসুস্থ হয়ে পড়ছে। তো ওদের মধ্যে একটা এমন বদ্ধপরিকর ধারণা হয়ে গেছে যে সার্থকবাবুর বাবা এবং কাকা দুজনে মিলে বলেও কিচ্ছু করতে পারল না। ওরা বলে যে না, এখন ওকে আমরা বাড়িতে রাখতে পারবো না, কারণ আমাদের তো আর বাড়ি নেই, আমাদেরই একটাই বাড়ি, আমার বাড়ির লোকগুলোকে তো আমাদের থাকতে হবে, আপনারা আপনাদের বোনকে কিছুদিন রাখতে পারছেন না। এরকম করে উল্টে এদের ঘাড়েই চাপ দেয় এবং চাপ দিয়ে ওখান থেকে ওরা চলে আসতে বাধ্য হয়। তাহলে সিচুয়েশনটা বুঝতেই পারছেন কীরকম একটা করুণ সিচুয়েশান হলো। এবং ওদের হাবভাব দেখে মানে ওরাও বুঝতে পারে ওনার দুই ভাই যে এখানে কিছু একটা গণ্ডগোল রয়েছে, কিছু একটা ওরা ধামাচাপা দিতে চাইছে বা কিছু একটা ওদের প্ল্যান রয়েছে এবং সেই প্ল্যানটাকে ওরা মানে অন্যভাবে আর কি এক্সিকিউট করতে চাইছে। তো ওখান থেকে ফেরার সময় ওদেরই এক আত্মীয়, মানে ওনার বোনেরই এক আত্মীয় শ্বশুরবাড়ির দিকে, তো তারা একটুখানি ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দেয় যে এদের বাড়ি থেকে আর একটা বিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওনার বোনের যে স্বামী তার আর একটা বিয়ে দেওয়ার চেষ্টা করছে, এরকম একটা মানে গ্লিমস ওরা পায়, মানে পুরো সরাসরি জানতে পারে না কিন্তু কথায় ঠাড়ে ঠোড়ে ওই আত্মীয়টা বুঝিয়ে দেয়। এবার তো মহা বিপদ, কী করবে কিছু বুঝতে পারছে না। আমার বোনকে গিয়ে এটা কী করে বলবে যে ওদের মনে একটা আলাদা মানে প্ল্যান রয়েছে। যাই হোক, তো ওনারা খালি হাতেই ওনাদেরকে ফিরে আসতে হয় এবং ফিরে আসার পরে বাড়িতে তো একটা অশান্তিময় পরিবেশ। এবং ওইটার সময় যখন এই সার্থকবাবুর পিসি ওদের বাড়িতে আসে, তো তখন ওই যে আর কি মেয়েটি ছিল পূর্ণিমা, সেই পূর্ণিমা কিন্তু মানে ওনার মন ভালো করার জন্য ওনার সাথে খুব গল্প করতো, ওনার চুল আঁচড়ে দিত, সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে করতো, মানে যত্ন আত্তি করতো আর কি। ঠিক আছে, খুব ভালো ভালো কথা বলতো যে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। খুব মানে ম্যাচিওর্ড মেয়েটা, ওর যা বয়স সেই তুলনায় কিন্তু মেয়েটা খুব ম্যাচিওর্ড ছিল, খুব মানে সবাইকে মনে সাহস দিত, ভালো ভালো কথা বলতো, পুজো আর্চার জিনিসপত্র সবই মানে এটা সব কিছুতে খুব পটু। যাই হোক, তো এরকমভাবে কিছুদিন কেটে যায়। তো মানে আর কি ওর যে পিসি ছিল সেই পিসি, সার্থকবাবুর পিসি বারবার তার ভাইদেরকে বলে যে যা না তোরা একবার গিয়ে কথা বল, আমি আর এখানে কতদিন থাকবো। তো তারপরে ওরা আবার একদিন যায় এবং সেদিন গিয়ে কিন্তু মানে ওই পিসির যে শ্বশুর শাশুড়ি ছিল তারা খুব অপমান করে এবং তারা খুব কায়দা করে তাদের ছেলেকেও সেই সময়টা বাড়ি থেকে বার করে দিয়েছিল, কোনো একটা কাজে পাঠিয়ে দেয়। ফলে মানে অনেক কথা যে বলার ছিল ওদের, বা ওনার বর অ্যাকচুয়ালি কী চায় সেই বিষয়ে কিছুই জানতে পারে না, কারণ তাকে বাড়ি থেকে একটা কাজ দিয়ে বার করে দেয়। এবং সেই দিন মানে আগের দিন যেমন একটু ঠাড়ে ঠোড়ে বোঝানোর চেষ্টা হয়েছিল, কিন্তু সেই দিন একদম ডাইরেক্ট বলে দেয় যে আমরা কিন্তু আমাদের ছেলের অন্যত্র বিয়ে দেব, এবং এটা বলে দেয় যে ওই মেয়েকে আমরা আর ঘরে তুলব না, তোমরা তোমাদের বোনকে, বোনের যা দু চারটে শাড়িপত্র আছে আমরা গুছিয়ে দিচ্ছি, এই শাড়ি ব্যাগ নিয়ে তোমরা চলে যাও। তো ওনারা বলছেন যে এটা আপনি কি করে করতে পারেন, এটা তো এইভাবে সম্ভব নয়। আর দেখুন তখনকার দিনে না গ্রামের দিকে, আর দুটোই মধ্যবিত্ত পরিবার, খুব একটা বড়লোক তো নয়, তো তারা চেষ্টা করে সেখানে আর কি বিভিন্ন কথাবার্তা বলার, সেখানে একটা বিশাল অশান্তি হয়। ঠিক আছে, এবার ওদের বাড়ির লোকজন অনেক বেশি ছিল, পিসির বাড়ি শ্বশুর বাড়ির লোকের, এবং তারা কিন্তু মানে যেহেতু ওখানে ওনার বর উপস্থিত নেই, বরকে অন্যত্র পাঠিয়ে দিয়েছে, মেয়েটি নেই, তো তারা কিন্তু ওর পিসির নামে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। বলে যে তোমরা যদি এই কথা নিয়ে বেশি কিছু করো তাহলে আমরাও তখন বলবো যে তোমার বোন কী করতো এখানে, তোমার বোনের কাজের কোনো চিড়িছাড় ছিল না, তোমার বোনের স্বভাবও খুব একটা ভালো ছিল না, এরকম নানান কথাবার্তা বলতে থাকে। এবং সেখানে এরা অনেক চেষ্টা করেও কিচ্ছু করতে পারে না। উল্টে একটা ব্যাগের মধ্যে ওর যা দু চারটে শাড়ি ছিল এবং গয়নাগুলো বাদে, ঠিক আছে, ওদের বিয়ের সময় যে গয়না দিয়েছিল সেই গয়না বাদে শুধু দু চারটে শাড়ি ওই একটা বাক্সের মধ্যে, একটা ব্যাগের মধ্যে দিয়ে প্রায় দূর দূর করে তাড়িয়ে দেওয়ার মতো করে কিন্তু তাড়িয়ে দেয়। এবং এখানে এই পুরো বিষয়টার মধ্যে ওই পিসি শ্বশুর শাশুড়ি ছাড়াও পিসির যে ননদ ছিল সেই ননদ কিন্তু এই বিষয়ে বেশ অগ্রণী ভূমিকা পালন করেছিল। মানে ননদ একদমই চাইতো না যে তার সাথে, তার দাদার সাথে তার বৌদির এই সম্পর্কটা ঠিকঠাক থাকুক। যাই হোক, তো বাধ্য হয় দুই দাদা চলে আসতে, এবং আসার পরে যখন এই কথাগুলো তারা বলে দেয় যে এবার তো বলতে হবে, নাহলে আমাদের বোন আশা করে থাকবে যে সে একদিন সংসারে ফিরবে বা কিছু, তো তাকে বলে যে এরকম এরকম ব্যাপারটা হয়েছে। তো এটা শুনে তো মানে অন্য পিসি, সার্থকর পিসি তো প্রচণ্ড কান্নাকাটি করছে, বলছে সব কী বলেছে ওরা, আর আমার এই শাড়ি কাপড়গুলো ফেরত পাঠিয়ে দিল কেন, মানে ওটা দেখেই বুঝতে পেরেছে যে কিছু একটা হয়তো গণ্ডগোল হয়েছে। তো তখন ওনারাও সমস্ত সত্যি কথা বলে যে ওরা বিয়ে দিতে চলেছে। তখন বলছে এটা কী করে সম্ভব, একটা
একটা বিয়ে দিতে চাইলেই হলো, আমরা আমরা প্রতিবাদ করব। তখন বলছে এরকম এরকম তোর নামে বিভিন্ন রকমের ওর প্রচুর আত্মীয় স্বজন মানে বলছে এরকম। তখন বলছে সব সব মিথ্যে কথা, আমার কী স্বভাব খারাপ দেখেছে ওরা। আর আমি সংসারে বিয়ে হওয়া থেকে যে কাজকর্ম যেভাবে আর 5টা বাড়ির বউ করে আমি সবই করেছি, আমার বিরুদ্ধে ওদের প্রবলেমটা কোথায়? প্রথমে বলেছিল যে আমার হাতের খাবার খেয়ে নাকি আমার ছেলে অসুস্থ হচ্ছে, আর এখন বলছে যে ওরা নতুন করে বিয়ে দেবে, তাহলে ছেলের শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। আমাকে প্রথমেই আমার ছেলের থেকে আলাদা করে দিয়েছে, তারপরে এখন বলছে যে আমার আবার বরের অন্যত্র বিয়ে দেবে। তখন উনি জিজ্ঞেস করেছে যে আমার বরের কী বক্তব্য, তখন বলছে ওর বরকে তো প্রথমেই দেখলাম একটা কাজে পাঠিয়ে দিল। তো বোঝা যাচ্ছে যে পুরো বিষয়টার মধ্যে একটা বিশাল গণ্ডগোল রয়েছে, এবং এই যে কথাগুলো ওনার শ্বশুর-শাশুড়ি বলছে সেটা যে আদৌ ওনার বড় চায় সেই বিষয়ে তো খুব একটা সিওরিটি নেই। এবারে বাড়িতে তো সবার প্রচণ্ড মন খারাপ। এই সময় পূর্ণিমা বলে মেয়েটি যখন দেখছে বাড়িতে সবার খুব মন খারাপ, কেউ কিছু খাওয়া দাওয়া করছে না, মেয়েটি নিজে একা একা রান্নাঘরে গিয়ে ময়দা দিয়ে লুচি বানিয়ে আলুর তরকারি বানিয়ে সবাইকে খাওয়ায় এবং সবাইকে বলে যে সবাইকে খুব আশ্বস্ত করে। মানে মেয়েটার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা ছিল। তো সেই ক্ষমতাটা কি? সেটা হচ্ছে যে মেয়েটা খুব শান্তশিষ্ট, যেমন ঠিক তেমনি মেয়েটা বেশি কথা বলতো না, কিন্তু যে কটা কথা বলতো না মানে মানুষ, অপর দিকের মানুষ যারা শুনতো তাদের খুব ভালো লাগতো। তারা ভাবতো যে মেয়েটা এত সুন্দর কথা বললো। আর ওই যে লুচি তরকারিটা করে খাইয়েছিল না, ওই লুচি তরকারি মানে এটা এত ভালো ছিল, এত সুন্দর করে মেয়েটা রান্নাটা করে খাওয়ায় যে সবার মনটা যেন কোথাও যেন ওই খাবারটা খেয়ে একটু হলেও যেন ভালো হয়ে গেল। এবং ও বারবার বলছে যে দেখবে একদিন তোমার সব ঠিক হয়ে যাবে, আর বলছে যে তোমার স্বামীর আবার বিয়ে দেবে, দিতে পারবে না, তুমি দেখো তোমার স্বামীর দ্বিতীয় বিয়ে ওরা দিতে পারবে না। তো এই কথাগুলো যখন বলছে তো সবাই বাড়ি জিজ্ঞেস করছে যে আচ্ছা তুই এটা কথা কি করে বলছিস, তুই জানিস কতটুকু যে তুই এই কথা বলছিস যে ওর বিয়ে দিতে পারবে না, তুই কি করে জানলি? তো তখন না মেয়েটা মৃদু হেসে বলছে আমি জানি, আমি সব জানি, ওর বিয়ে দিতে পারবে না, আর তোমার স্বামী এই বিষয়ে কিছুই জানে না। আমি বলছি শোনো, তোমার শ্বশুরবাড়ির লোকেরা হয়তো ঠিক করে থাকতে পারে যে তোমার স্বামীর আর একটা বিয়ে দেবে, কিন্তু তোমার স্বামী কিন্তু এই বিষয়ে কিচ্ছু জানে না। তো তোমার স্বামী ভালো মানুষ, দেখবে সব একদিন ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়টা যখন মানে সবাই শুনলো, মানে কোথাও গিয়ে না মানে ওর পিসির আর কি, বিশেষত ওর পিসি এটা বিশ্বাস করে কথাটাকে। মানে বাড়ির কেউ আর সেভাবে বিশ্বাস করবে যে ছোটো মেয়ে, হ্যাঁ মেয়েটা বলেছে মেয়েটা ভালো কথা বলতে ভালোবাসে, তো সবাই সেই হিসেবেই কথাটাকে দেখেছে। তো তখন ওর পিসির মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, তো ওর পিসি না মানে ওর হাত দুটো ধরে সবার সামনে বলছে যে তুই বলছিস যে আমি আবার আমার সংসার, আমার ছেলে, আমার স্বামী, আমি আমার সংসার ফিরে পাবো? বলছে হ্যাঁ তুমি ঠিক পাবে, দেখো। কেউ কিন্তু মেয়েটার কথা বিশ্বাস করেনি পরিবারে। আর ওর যে দাদু ছিল, এই সার্থকবাবুর যে দাদু ছিল, তিনি কিন্তু এই মেয়েটাকে খুব স্নেহ করতেন, মানে সবাই ভালোবাসত, কিন্তু ওনার দাদু না একটু আলাদাই স্নেহ করত, ঠিক আছে? এবার তখন ভাবছে যে মানে কি করবে, মানে কিছু বুঝতে পারছে না, বলছে আমি তাহলে কি করব? তখন বলছে তোমাকে কিচ্ছু করতে হবে না, যার করা তিনিই করবেন, তুমি শুধু বিশ্বাস রাখো। এবার ওই দাদু মাঝে মধ্যে মানে সার্থকবাবুর দাদু এক দুবার মেয়েটার চলন বরণ লক্ষণ দেখে বলেছিল যে এই মেয়েটা না খুব সাধারণ মেয়ে নয়, এত ছোট বয়সে মেয়েটা এত কাজ করতে পারে, এত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, এবং ইভেন মেয়েটা সকালবেলা খুব সুন্দর শ্যামাসঙ্গীত গাইতো। ওকে যখন একদিন জিজ্ঞেস করা হয় মেয়েটাকে, পূর্ণিমাকে, যে আচ্ছা তুমি এত সুন্দর শ্যামাসঙ্গীত কী করে করো, তো তখন ও বলে যে ওদের বাড়ির পাশে নাকি একটা ফ্যামিলি ছিল যারা খুবই গরিব, তারা বিভিন্ন জায়গায় মন্দিরে হোক বা কারোর বাড়িতে হয়তো পুজো হচ্ছে, তো সেখানে ওরা শ্যামাসঙ্গীত গাইতো, তারপরে যে যা দিত বাড়ি বাড়ি কখনো গেয়ে গেয়ে বেড়াতো। তো ওরা যখন গান করতো বাড়িতে ও শুনতে পেত, তো ওর খুব ভালো লাগতো ওই শ্যামাসঙ্গীত, তো সেই শুনে শুনে ও শ্যামাসঙ্গীতগুলো শিখে গেছে। তো সকালবেলা ও কী করতো, ও শ্যামাসঙ্গীত গাইতো। তো এইগুলো দেখে না, এইসব লক্ষণ দেখে ওর দাদু সবসময় বলতো যে এই মেয়েটার মধ্যে একটা কিছু আছে, ব্যাপার একটা কিছু গুণ আছে। আচ্ছা, তো এইরকমভাবে ব্যাপারটা হচ্ছে। তো তখন এবার কি করবে কেউ কিছু বুঝতে পারছে না, এবং তখন ভাবলো যে ঠিক আছে আমরা খোঁজ খবর রাখি, মানে বিয়েটা যখন দেওয়ার ওরা উদ্যোগ নেবে আমরা সেই সময় কিন্তু ব্যাপারটা নিয়ে ঝামেলা করব। ওরা মনে মনে কি ঠিক করে যে এভাবে একটা বউ থাকতে তাকে তার ছেলের থেকে আলাদা করে, তাকে তার সন্তানের থেকে আলাদাভাবে তো বিয়ে দেওয়া যায় না। যাই হোক, তো এরকম একটা ব্যাপার ওরা ভেবে রাখলো। আর সংসারের মধ্যে বুঝতেই পারছেন একটা খুবই কষ্ট, একটা দুঃখময় পরিবেশ সৃষ্টি হলেও কেউ বুঝতে পারছে না কি হবে। আর ওর পিসি তো মানে সারাদিন কান্নাকাটি করতো, কিন্তু সেই সময় পূর্ণিমা মেয়েটা কিন্তু খুব বোঝাতো, ঠিক আছে?
তো এর মধ্যে কি হলো, এর মধ্যে এই বিষয়টাকে নিয়ে এতটাই একটা টানাপোড়েন সৃষ্টি হলো যে ওই যে সার্থকবাবুর যে বাবা এবং কাকা তারা গিয়ে আবার ওনার বোনের আর কি শ্বশুর বাড়িতে গিয়ে বলে আসে যে আপনারা যদি এভাবে বিয়ে দেওয়ার চেষ্টাও করেন তাহলে কিন্তু আমরাও এবার লোকজন জড়ো করতে বাধ্য হবো, আপনারা এভাবে বিয়ে দিতে পারবেন না, এরকম বলে ওরাও বলে ঠলে আসে। এবার এর কিছুদিন পরে যেটা হলো, সময়টা ছিল শীতকাল, হঠাৎ করেই সার্থকবাবুদের বাড়িতে ওনার পিসি শ্বশুর বাড়ির লোকেরা এসে হাজির, মানে 2-3 জন, বেশি না। ওনার ননদ, ওনার শাশুড়ি আর একজন ওনাদের কাকা মামা এরকম কেউ একটা লোক এসেছে। তো তারা এসে না মানে খুব হাসি মুখে ওদের বাড়িতে এসেছে। এবার স্বাভাবিকভাবেই ওদেরকে ওভাবে আসতে দেখে বাড়ির সকলে তো খুব আনন্দ পেয়েছে যে নিশ্চয়ই এবার মেয়েকে বাড়ি নিয়ে যাবে, বলেছে এভাবে কাজ হয়েছে। তো তখন ওরা না মানে এসে খুব ভালো ব্যবহার করছে। সার্থকবাবুর যে পিসি তার সাথেও খুব ভালোভাবে কথা টথা বলেছে এবং বাড়ির সকলের জন্য মিষ্টি এনেছে, একটা ছোট্ট হাঁড়ি করে একটা মিষ্টি এনেছে। আর সার্থকবাবুর যে পিসি আর কি, তো সেই পিসির জন্য বলছে যে আমরা তো আসলে সংসারে যাতে সব কিছু ভালো থাকে, মঙ্গল থাকে, সেই জন্যই তো চেষ্টা করছি। আর তুই তো জানিসই তোর ছেলের বারবার শরীর খারাপ হচ্ছিল, তো আমরা একজনের সাথে কথা বলেছি, তো তিনি একজন মহান তান্ত্রিক, তো তিনি না একটা পিঠে দিয়েছে, বাড়িতে পুজো হয়েছে, তো সেই পুজোর পিঠে তোর জন্য এনেছি, মানে ওই পিসির জন্য স্পেশালি ওই পিঠেটা এনেছে। বলছে যে এই পিঠেটা এনেছি। আর ওরা না কি করেছিল যে একটা প্রদীপ নিয়ে এসেছিল কোথা থেকে, ওরাই একটা প্রদীপ আনে এবং সেই প্রদীপের মধ্যে একটু তেল দিয়ে সলতে দিয়ে একটা প্রদীপ ছিল। বলছে যে তোর ছেলের মঙ্গলের জন্যই যা করার আমরা করছি, তো বুঝতেই তো পারছিস সেটাগুলো করতে তো সময় লাগে, তো আরও মোটামুটি 1-2 মাস হয়তো লেগে যাবে, তুই 1-2 মাস এখানে কষ্ট করে তোর বাপের বাড়িতে থাক, তারপরে তুই তো শ্বশুর ঘরে ফিরে যাবি, তো ছেলে বর সবার কাছে। তো বাড়ির সবাই তো সেদিন প্রচণ্ড খুশি যে ঠিক আছে ব্যাপারটা মিটমাট হয়ে গেল। ওরা 6 মাস বলছে একটা রিচুয়াল করছে, কোনো তান্ত্রিককে দেখিয়েছে, তো তান্ত্রিক নাকি বলেছে যে একটা দোষ আছে, সেই দোষটা কাটতে 6 মাস সময় লাগবে। তো সবাই খুব খুশি এবং ওরা এত ভালো ব্যবহার করেছে আসার পরে যে সবাই ওদের কথা না মানে একদম বিশ্বাস করে নিয়েছে। তখনকার দিন সহজ সরল মানুষজন বিশ্বাস করে নিয়েছে সরল মনে যে ঠিক আছে সব কিছু ওরা ঠিকঠাক করতে চাইছে। এবারে ওদের এই আসার পিছনে যে সম্পূর্ণ একটা অন্য উদ্দেশ্য নিয়ে যে ওরা এসেছে সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি, বুঝতে পারার কথাও নয়। এবারে ওদেরকে চা খেতে দিয়েছে, খাবার খেতে দিয়েছে, ওরা খেয়েছে টেয়েছে। এবার যখন চলে যাবে ঠিক তার মিনিট 15 আগে বলে যে তোর জন্য একটা পিঠে এনেছি, এই পিঠেটা তুই খা। আর ওরা একটা প্রদীপ আনে এবং প্রদীপটা ওরা নিজেদের সাথে একটা দেশলাই এনেছে, তো দেশলাই কাঠি দিয়ে জ্বালিয়ে প্রদীপটা ধরিয়েছে এবং ধরে বলছে যে তুই না, আমি প্রদীপটা জ্বালাচ্ছি, তুই প্রদীপটার উপরে হাতটা রেখে কিছুক্ষণ রাখবি, মানে বেশিক্ষণ না, জাস্ট একটু হাতে যেই তাপটা আসবে সেই তাপটা নিয়ে তুই তোর মাথায় ছুঁয়ে দিবি। আর এই পিঠেটা রাতের বেলা খেয়ে শুয়ে পড়বি, তাহলে দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে 6 মাসের মধ্যে। আর এই 6-7 মাসের মধ্যেই কিন্তু আমরা তোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোকে নিয়ে যাব, তোর বর ছেলে সবাই আসবে তোকে নিতে, সবাই মিলে আমরা আবার নতুন করে আগের মতো করে সংসার করব। তোর পিসি খুবই সাদাসিধে মানুষ ছিল, সেটা বিশ্বাস করেছে। এবার ওই প্রদীপটা জ্বালিয়েছে, এবার জ্বালিয়ে ওকে বলেছে যে তুই একটু হাতটা রাখ, এটা হলেই আমরা চলে যাব। প্রদীপটা নিভিয়ে প্রদীপটা নিয়ে আমরা চলে যাব। এবার বাড়ির সকলে তো ভেবেছে যে ঠিক আছে সত্যিই হয়তো এরকম কোনো রিচুয়াল আছে, তান্ত্রিক হয়তো বলেছে। এবার এইখানে যেই মেয়েটা পূর্ণিমা বলে, যে এমনিতে খুবই মিতভাষী, কোনো পারিবারিক কথায় কখনোই থাকতো না, সেই মেয়েটা না হঠাৎ করে এই ব্যাপারটার সামনে চলে আসে। এসে ওনাকে পিসি বলে ডাকতো, বলছে যে পিসি তুমি একদম ওই প্রদীপটায় হাত দেবে না। মানে যে মেয়ে কখনো বাইরের লোকের সামনে এসে কিছু কথা বলে না, যে মেয়ে কাজ ছাড়া কিছু বোঝে না, সেই মেয়ে হঠাৎ করে সেভাবে বলেছে, সবাই না খুব চমকে গেছে। এবং সঙ্গে সঙ্গে সার্থকবাবুর যিনি মা, তারপর ওনার কাকিমা, ওটা ঠাকুমা, সবাই বলছে তুই এই বিষয়ের মধ্যে কথা বলতে এসছিস কেন? তুই জানিস এটা কি হচ্ছে? এটা একটা অন্য কাজ হচ্ছে, তুই একদম এখান থেকে সরে যা, তুই এর মধ্যে থাকিস না। তুই কেন কথা বলছিস? আমরা কেউ কথা বলছি না, আমরা বাড়ির লোক, তুই বলছিস কেন ওকে যে ওটা হাত না দিতে? তুই সরে যা। ওকে মানে একদম সরিয়ে দিয়েছে। তো ওই মেয়েটা শান্ত শিষ্ট একটা মেয়ে, সেই মেয়ে সেদিন একদম মানে পুরো তেতে ফুঁড়ে উঠেছে। সেই মেয়ে আবার বলছে যে না পিসি তুমি কিন্তু ওই প্রদীপে হাত দেবে না, তুমি যদি ওই প্রদীপে হাত দাও তোমার কিন্তু খুব ক্ষতি হবে, তুমি একদম ওই প্রদীপে হাত দেবে না। তো বুঝতে পারছে না যে কেন বলছে, কি বলছে। তো
মানে পিসির না মানে ওই যে কথাটা শুনে না পিসির মনেও একটা কীরকম সন্দেহ লাগছে, এবং প্রদীপটাকে দেখে বুঝতে পারছে একটা কালচে প্রদীপ, ঠিক আছে, মানে বহু পুরনো একটা পেতলের প্রদীপের মতো, কিন্তু প্রচণ্ড কালচে। আর ওই প্রদীপটাকে দেখে উনি বোঝার চেষ্টা করছেন যে এই প্রদীপটা মানে উনি এত বছর ওই বাড়িতে সংসার করেছে, উনি ভাবছে যে এই প্রদীপটা আমাদের বাড়ির নয়, এই প্রদীপটা এলো কোথা থেকে। তো উনি না মানে মেয়েটার পূর্ণিমার কথা অতটা শোনেনি, কিন্তু একটা প্রশ্ন করেছে যে এই প্রদীপটা তোমরা কোথা থেকে পেলে, এই প্রদীপ তো বাড়ির প্রদীপ নয়, আর প্রদীপটা নতুনও নয়। তো তখন না ওরা একটুখানি ঘাবড়ে যায় যে প্রশ্ন কেন করছে। তো তখন ওদের একটু ধৈর্যচ্যুতি ঘটে। তখন ওকে বলছে, এই তুই প্রদীপে হাত দিবি কি দিবি না, তাহলে কিন্তু আমরা চলে যাচ্ছি, তুই কিন্তু তাহলে ছেলেকে ফেরত পাবি না, তোকে কিন্তু আর আমরা ঘরে তুলবো না তুই যদি এই প্রদীপে হাত না দিস। তো তখন ও হাত দিতে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে ও পূর্ণিমা বলে মেয়েটা এসে বলছে, পিসি তুমি একদম ওই প্রদীপে হাত দিও না, কিন্তু আমি তোমাকে বলছি ওই প্রদীপে হাত দিলে কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাবে, তুমি ওই প্রদীপে হাত দিও না। তা না কিছু বুঝতে পারছে না যে ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। এবার তো পূর্ণিমাকে যখন দেখছি পূর্ণিমা এত কথা বলছে, তো ওরা বলছে যে আপনারা কেমন লোক, আপনারা বাড়ির কাজের লোক দিয়ে আমাদেরকে অপমান করছেন, এসব উল্টো পাল্টা কথা বলতে থাকে। তো তখন তো পূর্ণিমাকে বাড়ির লোক সরিয়ে দেয়, এবং সরিয়ে দিয়ে যখন দেখছে যে পূর্ণিমা একটা মেয়ে, সে কিন্তু কোনো খারাপ কথা বলেনি, শুধু ওই পিসির উদ্দেশ্যে বলেছে যে তুমি কিন্তু পিসি ওই প্রদীপে হাত দিও না, প্রদীপের শিখায় তোমার কিন্তু সর্বনাশ হবে। এবার ওরা তো যাচ্ছে তাই কথাবার্তা বলছে এবং ওকে জোর করে এবার আর হাতটা চেপে নিয়ে টানছে যে তুই হাত দিবি না, তোকে হাত দিতেই হবে, এরকম করে ওর হাতটা চেপে ধরেছে ওর পিসি। এবার যখন দেখছে যে এরকমভাবে চেপে ধরেছে, তখন বাড়ির লোকের এবার সন্দেহ হয় যে একটা প্রদীপ সেটা ওরা নিয়ে এসেছে, একটা পিঠে খেতে দিয়েছে, তো ভাবছে যে প্রদীপে হাত দিতে বারণ করেছে আমাদের কাজের মেয়ে, ঠিক আছে না হয় খারাপ লেগেছে এটা বুঝলাম, কিন্তু কাজের মেয়ে বলেছে তার জন্য বাড়ির লোককে তো যাচ্ছে তাই কথাবার্তা বলছে। এবং যখন দেখছে যে ওর পিসি ওই প্রদীপের শিখায় হাত দিচ্ছে না, তখন ওর হাতটাকে চেপে ধরে জোর করে ওই প্রদীপের শিখায় হাত দেওয়ানোর চেষ্টা করছে। এটা তো খুব বাড়াবাড়ি। তো এইটা যখন দেখছে, তো তখন মানে এই সার্থকবাবুর বাবা, কাকা, বাকি আর বাড়ির লোক বলছে আপনারা এরকম করছেন, মানে সে হাত মুচকে ভেঙে দেওয়ার জোগাড়, এমন জোর জবরদস্তি করছে। তো এই সমস্ত যখন হচ্ছে, তো তখন কি করেছে এই মেয়েটি আর কি, পূর্ণিমা মেয়েটি, মানে সবাই তখন উত্তেজিত হয়ে কথাবার্তা বলছে, সবাই উঠে পড়েছে। তো তখন এই ফাঁকে পূর্ণিমা মেয়েটা কী করেছে, ওই উঠে পড়ে ওই যে প্রদীপটা যে জ্বলছিল সেই প্রদীপটাকে এক হাতে ধরে বাঁ হাতে কী করেছে, প্রদীপের সলতেটাকে মুঠো করে নিয়ে না ও ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যে মুহূর্তে ও ছুঁড়ে ফেলে দিয়েছে সেটা দেখে তো ওর পিসির শ্বশুরবাড়ির লোকেরা তো মানে প্রচণ্ড রেগে গেছে, ঠিক আছে। এবার তারা বলছে যে বাড়ির কাজের লোক এটা কী করলো। তো এবারে তো ওরা মানে ওকে মারতে উদ্যত হয়েছে যে কাজের মেয়ের এত ক্ষমতা, এবং ওরা না ওখানে বলেই ফেলেছে কথায় কথায়, মানে প্রচণ্ড রাগ হয়ে গেছে। তো এবার রাগের চোটে বলেই ফেলেছে আমাদের সমস্ত কাজের উপরে মানে মানে একদম পাকা ধানে মই দিয়ে দিল, আমরা সমস্ত কাজটা গুটিয়ে এনেছিলাম, আর এই মেয়ে সলতে ভেঙে মানে ফেলে দিল, ওই মেয়ের হাত ভেঙে দিতে হবে। এই বলে ওরা তো মেয়েটার চুলের মুঠি ধরে চড় চাপড় মারছে। এবার এটা দেখে না বাড়ির লোকেদের মানে খুব মায়া হয়েছে যে আরে ওকে মানে এটা ওরা বুঝতে পেরেছে যে ওখানে কিছু একটা গণ্ডগোল ছিল, নাহলে একটা সলতেতে হাত, প্রদীপের সলতেতে হাত দেওয়ানোর জন্য হাত প্রায় মুচকে ভেঙে দেওয়ার মতো জোগাড় করছিল। তারপরে যখন দেখেছে যে পূর্ণিমাকে ধরে মারছে, তখন ওরা কিন্তু একদম গর্জে ওঠে এবং ওকে চুলের মুঠি ধরে 2-3টে চড় মেরেছে। তো তারপরে তো ওকে বাঁচাতে পুরো বাড়ির লোক একদম ঝাঁপিয়ে পড়ে এবং ওদেরকে একদম দূর করে তাড়িয়ে দেয়। এবং ওরা বুঝতে পেরেছে যে আজকে পূর্ণিমা ছিল বলেই কিন্তু ওদের মেয়ের হয়তো কোনো ক্ষতি থেকে বেঁচে গেছে। এবার পূর্ণিমার মানে হাতটা যখন মানে ওকে চড়চাপড় 2-3টে চড় মারতে হবে, তারপরে তো ওকে একদম জাপটে ধরেছে ওর ঠাকুমা, তারপরে এই সন্দীপবাবুর মা, কাকিমা সবাই মিলে ওকে মেয়েটাকে বাঁচিয়েছে। এবং ওরা না মানে বলছে যে তোমরা পিসিকে দেখো, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এই বলে যখন ওর পিসিকে মানে পিসির দিকে সবার নজর গেছে, ওদেরকে তো তারপরে তাড়িয়ে দিল। ওরাও অনেক উল্টোপাল্টা কথা বলতে বলতে গেছে যে দেখবো বাড়িতে ঢোকে কী করে, আর ওই বাড়িতেও ফিরবে ভেবেছে, ছেলে বরের কাছে ফিরবে ভেবেছে, কোনো দিন ওকে আমরা ফিরতে দেবো না, আমরা আমাদের বাড়ির ছেলের আবার বিয়ে দেবো এবং ঘটা করে বড় করে বিয়ে দেবো, তোদের যা করার হয় তোরা করে নে। এরকম নানান উল্টোপাল্টা কথা বলতে বলতে গেছে এবং বুঝতেই পেরেছে যে পুরোটাই একটা নাটক ছিল। তো যাই হোক, তো সবাই ওর পিসিকে খুব সান্ত্বনা দেয়, ওর পিসি তো খুব কান্নাকাটি করছে এবং ওর পিসি যখন এসে বলছে যে পূর্ণিমা তুই এই কথাটা কেন বারবার বলছিলি, হ্যাঁ,
যে আমি ওটা দিলে আমার সর্বনাশ হবে, তুই কি কিছু বুঝতে পেরেছিলি? আর তুই এটা জানলি কী করে যে ওইটাতে আমার হাত দেওয়াটা ঠিক হবে না? তো পূর্ণিমাকে সবাই অনেক কিছু জিজ্ঞেস করছে, তো পূর্ণিমা না মানে একদম মাটির দিকে পুরো স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, ও কিছু কথার উত্তর দিচ্ছে না। তো সবাই যখন ওকে জিজ্ঞেস করছে যে মা কী হয়েছে, মানে ওকে না সবাই খুব স্নেহ করছে, খুব ভালোবাসছে আর কি। তারপরে মেয়েটাকে মানে যতই বাড়ির কাজের লোক হোক, একটা বাজে লোক এসে ওর গায়ে হাত তুলবে, এটা তো সত্যি খুব খারাপ বিষয়। তো সবাই যখন ওকে ওর গায়ে হাত বোলাচ্ছে, মাথায় হাত বোলাচ্ছে, তখন ওর ঠাকুমা, এই সার্থকবাবুর ঠাকুমা যখন ওর বা হাতটা দেখছে, তখন দেখছে ওর বা হাতটা মানে কীরকম একটা কালো হয়ে না, মানে একটা সলতে যদি কেউ চেপে ধরে, হতে পারে সেটা সলতেটা কী হবে, কিছুক্ষণ হয়তো সেই তাপটা লেগে হয়তো হাতে ফোস্কা পড়তে পারে বা একটু জায়গা পুড়েও যেতে পারে, কিন্তু ওর পুরো হাতটা পুরো একদম কালচে হয়ে গেছে, একদম মানে কালচে, মানে পুরো কালচে হয়ে গেছে, মানে মনে হচ্ছে যেন হাতটাকে অনেকক্ষণ ধরে মানে কোনো বড় আগুনের সামনে যদি রেখে দিলে যেরকম পুড়তে পারে সেরকম করে পুড়ে গেছে। এবং এতটা পুড়েছে, সেই পোড়ার যে যন্ত্রণা, কী যে ব্যথা হতে পারে সেটা সবাই বুঝতে পারছে, কিন্তু ও না মানে মুখে কোনো রাগ আসছে না, এত মেয়েটা মানে সহ্য শক্তি মেয়েটার। তো সবাই দেখে অবাক হয়ে গেছে যে ওইটুকু সলতে ধরে ওর এরকম কী করে হলো। সলতেটা ধরে না ও সঙ্গে সঙ্গে ফেলেও দিয়েছিল, ফলে সেই জায়গা থেকে এতটা বার্ন হওয়াটা এটা খুবই কিন্তু অস্বাভাবিক বিষয়। তো সবাই ওকে বলছে মা তোর হাতে কী হয়েছে, মানে পূর্ণিমাকে সবাই খুব স্নেহ করতো না, ভালোবাসতো, তো বলছে তোর হাতে কী হয়েছে, বলছে আমার কথা ছেড়ে দাও, ও দুদিনে ঠিক হয়ে যাবে। বলছে না, এরকমভাবে হাতটা পুড়ে গেছে এটা তো ঠিক না। তো সঙ্গে সঙ্গে ওকে নিয়ে ওখানকার যে স্থানীয় যে হাসপাতাল ছিল সেখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তারবাবু বলছে যে ওর হাতের তো অনেক ক্ষতি হয়ে গেছে, বলছে যে মানে ডাক্তারবাবু বিশ্বাসই করতে পারছেন না যে ওই সলতে ধরা থেকে এত বড় ঘটনা ঘটতে পারে। উনি বলছেন যে হাতে মনে হচ্ছে ওর অনেকটা ক্ষতি হয়ে গেছে, আর তখনকার বুঝতেই পারছেন মানে তখনকার গ্রামীণ হাসপাতাল, সেখানে সব কিছুই খুব লিমিটেড। উনি বলেন ভালো করে মলম টলম দিয়ে ব্যান্ডেড ট্যান্ডেড করে দেন। উনি বলেন যে হাতের কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে, আমি ওষুধ টষুধ লিখে দিচ্ছি, আপনারা খাওয়ান, তো দেখা যাবে কি হয়েছে। তো পরবর্তী সময় হাতের এক্সরে করা হয় এবং সেটাতে বোঝা যায় ওই যে ওইভাবে যে সলতেটা ধরেছিল, মানে ডাক্তারবাবু বলছেন যে এইরকম ইনজুরি যদি একটা বড় আগুনের পাশে যদি হাত অন্তত 20 থেকে 25 মিনিট থাকে বা অ্যাটলিস্ট 10-15 মিনিট মতো থাকে, তাহলে এরকম ইনজুরি হতে পারে। মানে হাতের দিকের ওর হাড় বা যে সমস্ত শিরা উপশিরা থাকে সেখানে কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, এবং অনেক ডাক্তার ওষুধ দেখিয়েও সেটাকে কিন্তু পুরোপুরি কিওর করা যায় না। তো ব্যাপারটা তার ফলস্বরূপ যেটা ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে ওই বাঁ হাত দিয়ে ও কিন্তু কোনো খুব ভারী জিনিস তুলতে বা ভারী কোনো জিনিস, বড় কোনো জিনিসকে ধরতে ওর কিন্তু খুব অসুবিধে হতো। এবং পরবর্তী সময় মানে ওরা বুঝতে পারে যে ওই যে প্রদীপটা ওরা এনেছিল সেই প্রদীপটা কিন্তু কোনো সাধারণ প্রদীপ ছিল না। ওই প্রদীপটার মধ্যে ওরা বেশ কিছু হয়তো টুকটাক করে কিছু করে এনেছিল, না হলে একটা প্রদীপ ওকেই বা মানে ওনাদের মেয়েকে ধরার জন্য এত কেন জোর জবরদস্তি করছিল। প্রথমে খুব ভালো মুখে বলে, তারপরে যখন ও বেঁকে বসে তখন ওর হাত জোর করে ওই প্রদীপের উপরে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং প্রদীপটা যখন ওরা জ্বালাচ্ছিল তখন বিড়বিড় করে ওই পিসির যে ননদ ছিল সে কিছু একটা মন্ত্র কিছু একটা বলছিল। তো সবাই বুঝতে পারছে যে কিছু তো একটা ব্যাপার আছে। তো ওনারা তখন একজনের খোঁজ পায়, তো সেই খোঁজ পেয়ে তো সেই পিঠেটাও কিন্তু খায়নি, ঠিক আছে, পিঠেটা রেখে দিয়েছিল। তো পিঠেটা বাড়ির বাইরে রেখে দিয়েছিল, তো ওনারা ব্যাপারটা দেখে ওনাদের খুবই অদ্ভুত লাগে, তো ওনারা একজনের সাথে যোগাযোগ করে। তো যোগাযোগ করার পরে ওনারা মানে ওই পূর্ণিমাকে দেখায়, তো দেখে বলছে যে তোমার মেয়ের উপর দিয়ে, মানে আর কি সার্থকবাবুর যে পিসি বলছে ওর উপর দিয়ে বিশাল ফাঁড়া চলে গেল, আর এই যে মেয়েটা তোমাদের বাড়িতে রয়েছে এই মেয়েটা কিন্তু মানে পুরো যে খারাপ জিনিসটা যেটা আপনার মেয়ের সাথে হতো সেটা কিন্তু ওর উপর দিয়েও নিয়ে নিয়েছে। কারণ ওই জিনিসটা যদি, ওই তাঁতটা যদি একটু এক ফোঁটাও আপনার মেয়ের গায়ে লাগতো না, আপনার মেয়ের শরীরের যে অংশে লাগতো সেই অংশ কিন্তু এভাবেই পুড়ে ছাই হয়ে যেত। মানে এত প্রবল ওরা টুকটাক করে এনেছিল কোনো একজন মানে যারা হয়তো এই তন্ত্র নিয়ে ব্যবসা করে বা তন্ত্র নিয়ে অন্যের ক্ষতি করার চেষ্টা করে, তাদের কাউকে দিয়ে কিন্তু ওরা এই কাজটা সিদ্ধি করানোর চেষ্টা করেছিল, এবং সারা জীবনের জন্য একটা এমন ক্ষতি করে দিত যার ফলে ও কিন্তু আর কখনো শ্বশুরবাড়িতে ফিরতেই পারতো না। তো তখন মানে উনি বলেন যে তোমার মেয়ে বেঁচে গেছে, এবং তোমার মেয়েকে কিন্তু এই মেয়েটাই বাঁচে, যার একটা জিনিস মনে রেখো, এই মেয়েটা কিন্তু খুব সাধারণ মেয়ে না, এই মেয়েটা কিন্তু তোমাদের পরিবারের মানে পরম কল্যাণ করেছে এবং করবেও। যতদিন ওই মেয়েটা থাকবে পরিবারে ততদিন তোমাদের পরিবারে কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো তখন ওই যিনি
ঠাকুরমশাই ছিলেন। তো তিনি বললেন যে দেখো তোমার মেয়ের যে আমি দেখতে পাচ্ছি ভবিতব্য, যেটুকু আমি আমার নলেজ থেকে দেখছি, তাতে আমি দেখছি তোমার পরিবারে এত বড় ক্ষতি হবে না, হয়তো কিছুদিন পরে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তুমি এটুকু বলে দেন। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে পূর্ণিমা বলে মেয়েটি, সে কিন্তু বারবার ওর পিসিকে বলতো যে তুমি তোমার সন্তান স্বামী সব ফিরে পাবে, তুমি একটু ওয়েট করো, তুমি একটু অপেক্ষা করো, দেখবে। মানে উনি না, মানে ওই পূর্ণিমা বলে মেয়েটি মা কালীকে খুব মানত। বললাম যে ও সকালবেলা প্রচণ্ড, মানে প্রত্যেক দিনই সকালবেলা প্রায় ও শ্যামা সঙ্গীত গাইতো, খুবই আর কি ভক্তিমতী একটি মেয়ে ছিল। এবং ও সবসময় বাড়ির সবাইকে বলতো যে তোমরা মন খারাপ করো না। এবার ছোট মেয়ে, সে একটা কি বলছে না বলছে সবাই অতটাও গুরুত্ব দিত না, কিন্তু এই ঘটনাটা যে ঘটলো না, তারপর থেকে সবাই না মেয়েটাকে খুব মানে মানতো। মানে ও কিছু একটা কথা বললে সেই কথার যে একটা আলাদা গুরুত্ব রয়েছে, একটা আলাদা যে মাহাত্ম্য রয়েছে, সেটা কিন্তু সবাই বুঝতো। যে ও যখন একটা কথা বলছে তার মানে নিশ্চয়ই ও কিছু একটা বুঝেছে তাই বলছে। যাই হোক, এরকম করে একটা ব্যাপার হলো। তো এইভাবে আরও 5 মাস মতো কেটে গেল। এবার 5 মাস পরে একদিন রাতের বেলা, এবার যেদিন রাতের বেলা এই ঘটনাটা ঘটে ঠিক তার আগের দিন এই পূর্ণিমা মেয়েটি ওর পিসিকে বলছে যে পিসি তুমি চুলটা ঠিকমতো কেন আঁচড়াও না গো, তুমি একটু সুন্দর সাজো না, তুমি এভাবে মনমরা হয়ে থেকো না, তোমার বর কিছুদিন পরে আসবে, তোমাকে নিয়ে যাবে, তুমি যদি এভাবে থাকো তোমার স্বামী তো দেখে দুঃখ পাবে। মানে এত বড়দের মতো কথা বলতো না, ম্যাচিওর কথাবার্তা বলতো। অনেক সময় না বাড়ির লোকেরা হাসতো ওর কথা শুনে। তো ও জোর করেই ওর পিসিকে আর কি বলে যে না তুমি আজকে চুলে ভালো করে তেল দাও, ভালো করে শ্যাম্পু করো, ভালো করে একটু কাজল পরো, তখনকার দিনের সাজ আর কি, যা একটু সুন্দর করে শাড়ি পরে থাকো। তো যেদিন ওর হাজব্যান্ড আসে রাতের বেলা, ঠিক তার আগের দিন বিকেল বেলাও কিন্তু এই পূর্ণিমা মেয়েটি সুন্দর করে চুলটা বেঁধে সাজিয়ে দেয় ওর পিসিকে, কাজল পরিয়ে দেয় জোর করি আর কি। আর পূর্ণিমা যখন এই কথাগুলো বলতো না, ওর পিসি বলতো দূর, তুই বাচ্চা মানুষ, তুই কিছু বুঝিস না, তুই আমায় খালি বাচ্চা ভোলানোর মতো করে বলিস, এরকম আর কোনোদিনই সেই দিন আসবে না। আমার স্বামী আমার ছেলেকে আমি হারিয়েই ফেলেছি, ওরা আর আমার জীবনে কোনোদিনই হয়তো আর ফেরত আসবে না। কিন্তু পূর্ণিমা বারবার কিন্তু বলতো যে না না, কেন এরকম ভাবছো, এরকম কিচ্ছু হবে না, তুমি সব ফিরে পাবে, দেখবে। তো এরপরে যেটা হলো, একদিন রাতের বেলা প্রায় তখন 11:30 বাজে, দরজায় ঠকঠক আওয়াজ, এবং সেটা পূর্ণিমাই প্রথম শোনে। পূর্ণিমা শুনে বাড়ির লোককে বলেছে, তো বাড়ির লোকও দেখছে হ্যাঁ ঠকঠক আওয়াজ হচ্ছে। তো দরজাটা খুলেছে, দেখছে ওর স্বামী দাঁড়িয়ে রয়েছে, মানে ওর পিসেমশাই এসছে সাথে এবং তার ছেলেকে নিয়ে, হাতে একটা বড় ব্যাগ। তো সবাই খুব অবাক হয়ে গেছে, এবং বাড়ির লোকের না মানে ওর পিসেমশাইয়ের উপর একটুখানি অভিমান ছিল, একটু রাগ ছিল যে তার বাড়ির লোক এত অন্যায় করছে, ছেলে কেন কিছু বলছে না। তো যাই হোক, তারা তাকে ঢুকতে দেয়, এবং ঢোকার পরেই তাকে বলছে তোমার এই সময় হলো আসার, আমাদের মেয়ে কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাওয়ার জোগাড়, কই তুমি এতদিন পরে এলে, এতগুলো মাস এত মাঝখান থেকে কেটে গেল, তোমার বাড়ির লোক নিশ্চয়ই তোমার বিয়ে দিয়ে দিয়েছে, নিশ্চয়ই তুমি সেই খবরই দিতে এসছো। তো তখন লোকটা হাত জোড় করে ক্ষমা চেয়ে বলছে যে আমাকে ক্ষমা করবেন, আমি জানি না আমার তখন কি হয়েছিল, আমার বাড়ির লোক আমাকে অনেক দূরে দূরে কাজে পাঠিয়ে দিত, বিশ্বাস করুন আমার বাবা মা, আমার পরিবার, আমার বোন আমাকে যা বলেছে যখন আমি সেটাই বিশ্বাস করেছি, কিন্তু যখন ওরা আমাকে বিয়ের কথা বলে আমি তখন কিন্তু তীব্র প্রতিবাদ করি, আমি বলি যে আমি বিয়ে করতে পারবো না। এবং বিয়ে করতে কাকে বলেছিল তাও, সেটা বিয়ে করতে বলেছিল ওনারই নিজের বোনের একজন শ্বশুরবাড়ির দিকের আত্মীয়া মেয়েকে। তো উনি বলেন যে না, তোমরা বলেছো যে আমার বউয়ের উপরে কোনো কিছুর প্রভাব পড়েছে বা হাওয়া বাতাস লেগেছে, কটা মাস তোমরা পুজো আর্চা করবে, তারপরে আবার ওকে ফিরিয়ে আনবে, তোমরা ওকে ফিরিয়েও আনছো না, আবার আমাকে বলছো বিয়ে করতে, এটা কেমন কথা। তো মানে ওনার পিসেমশাই আর কি, সার্থকবাবুর পিসেমশাই বুঝতেই পারেননি যে ওনার নিজেরই বাড়ির লোক ওনাকে মানে বিশ্বাসঘাতকতা করছে, ওনাকে আর কি একরকম বুঝিয়ে ওরা নিজেদের মতো করে ব্যাপারটাকে চালনা করার চেষ্টা করছে। এবার যেহেতু সত্যি কথা বলেছে, বেঁকে বসেছেন, সেহেতু সেও তখন চক্ষুশূল হয়ে গেছে পরিবারের কাছে। তো সেদিন 2-3 দিন ধরেই খুব ঝামেলা হয়, এবং লাস্ট দিন যখন প্রচণ্ড ঝামেলা অশান্তি হয় এবং তাকে বাধ্য করা হয় যে এবার বিয়ে করতেই হবে, তখন উনি জোর জবরদস্তি নিজের জিনিসপত্র নিয়ে, ছেলেকে নিয়ে উনি বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। তো উনি এসেছেন ওনার স্ত্রীকে নিয়ে যেতে, উনি বলেন যে আমি আমার স্ত্রীকে নিয়ে যাব, এবং আমি ঠিক করে ফেলেছি যে আমি আলাদা করে সংসার করবো, ওই বাড়িতে আর ফিরে যাব না, আমি আমার আলাদা করে সংসার করব। আমি সত্যিই ভেবেছিলাম যে হয়তো আমার স্ত্রীর উপরে সত্যিই কোনো হাওয়া বাতাস লেগেছে বা এরকম কিছু একটা হয়েছে, আমি এগুলো কোনোদিনই বিশ্বাস করিনি। তো আমি বিয়ে করবো এই ধারণা আমার কোনোদিনই ছিল না, আমি ওকে নিয়েই সংসার করতে প্রথম থেকে আজ অবধি আমি এটাই চাই, ভবিষ্যতেও এটা চাইবো, এবং আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, যদি আমার বিয়ের ইচ্ছে থাকতো তাহলে আমি হয়তো বাড়ির ডিসিশনটা মেনে নিতাম। তো বাড়ির লোক বুঝলো যে হ্যাঁ সত্যি
সে ক্ষমা চাইছে। তো ওর পিসির সাথে মানে খুবই আর কি ভালো ব্যবহার করে এবং বোঝা যায় যে মানুষটা সত্যি কথা বলছে। এবং এই জায়গাতেও কিন্তু পূর্ণিমা রাতের বেলা সেই এসছে, তাকে রান্না বাড়ি করে খাওয়ানো, সমস্ত কিছু সে হেল্প করে দেয়। এবং তখন পূর্ণিমা মিষ্টি হাসছে। যখন পরের দিন আর কি যখন চলে যাচ্ছে, তো তখন ওর পিসি সবাইকে বলে যে এই মেয়েটাকে কিন্তু তোমরা খুব যত্ন আত্তি করে রেখো, আর এই মেয়েটাকে পারলে বাড়িতেই রেখে দাও। এই মেয়ে কিন্তু সত্যি ভীষণ ভালো মেয়ে, মেয়ে যা বলে তা কিন্তু হয়। যাই হোক, তো এরপরে আরও 1-2 বছর কেটে যায় এবং ওর পিসি কিন্তু খুব সুখে শান্তিতে সংসার করে। এরপরে যে মানে একটা বিষয় ঘটে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে যে বয়সজনিত কারণে ওর দাদু খুব অসুস্থ হয়ে পড়ে। খুব অসুস্থ হয়েছে। তো তখন অদ্ভুতভাবে ওর দাদু যখন খুব কষ্ট পাচ্ছে, তো দাদুটা বলছে কি যে আমি আর বেঁচে থাকতে চাই না, দূর এত কষ্ট পাচ্ছে আর এত বয়স হয়েছে, আমি আর কি বেঁচে থাকবো। তখন কিন্তু মাঝখানে 2-3 বছর কেটে গেছে। তো তখন না পূর্ণিমা একটু মৃদু হেসে ওর দাদুকে বলেছিল, আচ্ছা দাদু, মানে দাদু বলেই ডাকতো, বলছে যে দাদু তুমি তো বলতে যে তুমি কোনো নাতির বিয়ে দেখে যেতে চাও, তো তুমি এবার এরকম কেন বলছো? তুমি আজকে অসুস্থ হয়েছো, কালকে তুমি ঠিক ভালো হয়ে যাবে, তুমি কেন বলছো? তুমি এক নাতির বিয়ে দেখবে, তারপরে তো তুমি যাবে। এইটা বলে দেয়। এবং অদ্ভুতভাবে ওর যে মানে তখনকার দিনে, মানে আজ থেকে আমি বেশ অনেক বছর আগেকার কথাই বলছি, তো তখন মানে ততক্ষণে না মানে পরিবারের সবাই না আর ওকে খুব ভালোবেসে ফেলেছে। মানে ওকে আর কেউ কাজের লোক ভাবতো না, সবাই নিজের পরিবারেরই কেউ ভাবতো। তো ওদেরই মানে ওরই যে কাকা ছিল, সেই কাকার কিন্তু আগে বিয়ে হয়েছিল, মানে সার্থকবাবুর যে কাকা তার বিয়ে আগে হয়, ওনার সার্থকবাবুর বাবার বিয়ে পরে হয়। তো তার যে ছেলে ছিল, তার ছেলের বয়স তখন ওই 22-23। এবার সবাই ভাবছে যে ছেলেটা তাহলে বিয়ে যদি দিয়ে দিই, তাহলে অ্যাটলিস্ট শ্বশুরমশাই দেখে যেতে পারে, কারণ উনি সবাইকে বলছেন যে অ্যাটলিস্ট বড় নাতির বিয়েটা দিয়ে যাও, তাহলে আমি অ্যাটলিস্ট দেখে যেতে পারি, আমি আর বেশি দিন বাঁচবো না। তো অদ্ভুত বিষয় হচ্ছে, একদিন রাতে সার্থকবাবুর দাদু, তারপরে ওর কাকা এবং কাকি, যাদের আর কি বড় ছেলের জন্য মেয়ে দেখা শুরু করেছে, তিনজনে একই স্বপ্ন দেখে। মানে একই টাইমে, রাতের একই টাইমে তিনজনে একই স্বপ্ন দেখে যে এই পূর্ণিমা বলে মেয়েটির সাথে ওনার ছেলের বিয়ে হচ্ছে। মানে দেখে যে দুজনেই বিয়ের সাজে রয়েছে, মালা বদল হচ্ছে, এরকম একটা ফ্ল্যাশ মতো স্বপ্ন দেখে। তো সকালবেলা তিনজনেই মানে প্রথমে স্বামী স্ত্রী মেয়েদেরকে একে অপরকে কথাটা বলে, এবং তারপরে ওই দাদু ওদেরকে ডেকে, বাড়ির সবাইকে ডেকে পাঠিয়ে তার ঘরে বলছে যে আমি এরকম স্বপ্ন দেখেছি। তখন ওরাও বলছে আমরা এরকম স্বপ্ন দেখেছি। তো তখন আর কি সব 2-2 4 হয়ে গেল। সবাই ভাবলো যে ঠিক আছে, এই মেয়েটা সত্যি এত ভালো মেয়ে, হ্যাঁ, তো এই মেয়েটার সাথে বিয়ে, হ্যাঁ তো বয়সের একটু ডিফারেন্স হবে, তাও খুব বেশি হবে না। তো ভাবলো যে তাহলে এর সাথে বিয়েটা দিয়ে দিই। এবং ছেলেকে জিজ্ঞেস করা হলো, ছেলেও কোনো আপত্তি জানায়নি। তো তারপরে পূর্ণিমার সাথে ওরা মানে এই সার্থকবাবুর দাদা হয়, তো তার বিয়ে হয়। এবং সেই দাদা বৌদি আজ বহু বছর সংসার করছে, মানে সংসার একেবারে ফুলে ফেঁপে উঠেছে, পরিবারের সকলকে মানে নিয়ে চলতে খুব ভালোবাসে এখনও। মানে ওনারা এখন সবাই কাজের জন্য আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু এখনও তার বাড়ি গেলে সে মানে সকাল থেকে রাত অবধি কী খাওয়াবে, কী পড়াবে, কোথায় রাখবে, পুরো মাথায় করে রাখে। এখন অবধি পুরো পরিবারে মানে সবাইকে একদম সুন্দর করে ভালোবাসার বন্ধনে বেঁধে রেখেছে ওই পূর্ণিমা মেয়েটি। তো অনেক শুভেচ্ছা রইল ওদের জন্য, সার্থকবাবুকে অনেক ধন্যবাদ এরকম ঘটনাটা শেয়ার করার জন্য। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। আর আশা করি আপনাদের এই ঘটনাটা খুব ভালো লেগেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এই যে একটা মানুষের যেই একটা বড় মন, উঁচু মনের এই যে পরিচয়, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর সত্যি কথা বলতে আমারও মনে হয় যে পূর্ণিমা বলে মেয়েটি, যিনি আর কি সার্থকবাবুর বৌদি হন, তিনি হয়তো সত্যিই একজন খুব ভালো মানুষ ছিলেন। তার উপর হয়তো সত্যিই ভগবানের আশীর্বাদ ছিল যে উনি যা যা যখন বলেছে সেগুলো কিন্তু হয়ে গেছে। আর সত্যি সেদিন যদি উনি না বাঁচাতেন, মানে ওইভাবে যদি হাত, মানে পূর্ণিমাদি যদি ওইভাবে হাত দিয়ে সলতেটা না ফেলে দিতেন, হয়তো ওনার পিসির কোনো ক্ষতিও হয়ে যেতে পারত। কিন্তু ওই যে বলে ভগবান মাথার উপরে থাকলে কারোর সাধ্য নেই কোনো ক্ষতি করার। তো এটাই একটা অনেক বড় বিষয়। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল, সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।